পাত্রের জায়গায় বেস্ট ফ্রেন্ডের প্রাক্তনকে দেখে চমকে উঠল দিয়া। আশ্চর্যের ন্যায় পা চলা থামিয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। ঘরভর্তি মানুষের সামনে যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সামনের সোফায় বসা মানুষটির পানে। সে কি ভুল দেখল কি না সেটা ভাবতে লাগলো। সেই মানুষটাও নির্লজ্জের মতো তাকিয়ে আছে দিয়ার দিকে। ঠোঁটে ঝুলে আছে রহস্যময় হাসি, যে হাসির কারণ বোঝার ক্ষমতা দিয়ার নেই। তবুও যেন এক অজানা ভয় ঢুকে গেল মনে। মনে পড়ে গেল কয়েক মাস আগে এই মানুষটার পৈশাসিক সেই রূপ। মানুষটা যে ঠিক কতটা ভয়ঙ্কর তা খুব কাছ থেকে দেখেছে দিয়া। প্রতিটা মুহূর্ত অনুভব করে সেই মানুষটার সাথে জীবনের বাকিটা তাকে স্বামীরূপে কিভাবে মেনে নেবে এই দিয়া। ঘরভর্তি লোকের সামনে আর কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবি দুলাভাইকে? আগে তো বিয়েটা হতে দে। কথাটা কর্ণপাত হতে খানিকটা চমকে উঠল দিয়া। চোখ ফিরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার চাচাতো ফুফুতো বোনেরা কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে গেল সামনের দিকে। কাছে যেতে এক মধ্যবয়স্ক মহিলা দিয়াকে তার পাশে বসিয়ে দিল। জিজ্ঞাসা করতে লাগলো নানান কথা। দিয়া যতদূর বুঝতে পারলেন এটাই হয়তো তার হবু শাশুড়ি, কিন্তু না, দিয়াকে ভুল প্রমাণিত করে মহিলাটি তার ফুফু শাশুড়ি হলো। জিজ্ঞাসার পালা শেষ হতে তিনি প্রশংসা করতে লাগলো তার, কিন্তু এর কিছুতেই দিয়ার মনোযোগ নেই। তার মাথায় বারবার দুটো নাম ঘুরে ফিরেই আসতে লাগলো, ইফাস, দিয়া, দিশা। কথাবার্তা তো সব হয়েই আছে, আমরা বরং বিয়ের দিন তারিখ ঠিক করি। ছেলেমেয়ে দুটি একসাথে যখন হয়েছে ওরা একটু আলাদাভাবে কথা বলুক। আন্টি পড়ানো খাওয়া দাওয়ার পরেই না হয় হোক। কথাটা কানের দোরগোড়ায় পৌঁছাতে তড়িৎ গতিতে চোখ তুলে চাইল দিয়া। এদিক ওদিক তাকাতে চোখ পড়ল সামনাসামনি বসা ইফাসের দিকে। দিয়া তাকাতে ইফাস তাকালো তার দিকে। চোকাচোকি হয়ে গেল দুজনের। মুহূর্তে চোখ নামিয়ে নিল দিয়া। বুকে দ্রিম দ্রিম শব্দটা ক্রমশ বাড়তে লাগলো যেন। এর মাঝে দিয়ার বাবা ও ভাই সাই জানালো তাদের আলাদাভাবে কথা বলার জন্য। নিজের রুমে নিয়ে যেতে বলল ইফাসকে। পিছন থেকে ফুপুতো চাচাতো বোনরা খোঁচা মারতে লাগলো দিয়াকে, কিন্তু নড়ল না দিয়া। শক্ত করে বসে রইল যেন। হালকা চোখ তুলে আবারও তাকালো ইফাসের দিকে। উঠে দাঁড়িয়েছে ইফাস। তার জন্য হয়তো অপেক্ষা করছে একান্ত কথা বলার জন্য। ভয়টা যেন জেঁকে ধরল দিয়ার মনে। সেই ভয়টা আর ভীতিটা বাড়িয়ে দিতে তার ভাবি হাত ধরে টেনে তুলল। বলে উঠল, দিয়া, তোর রুম তো ফাঁকাই আছে, ভাইয়াকে বরং তোমার রুমে নিয়ে যাও। চুপ হয়ে গেল দিয়ার ভাবি মিথিলা। কয়েক সেকেন্ড মতো সময় নিয়ে তার কানের কাছে মুখ এগিয়ে এসে আবারও ফিসফিস করে আবারও বলে উঠল, বিয়ের আগে এগুলিই সুযোগ ননদিনী, কাজে লাগাও, তার সাথে একটু প্রেম জমাও। চুপ করে গেলে শুনেই গেল দিয়া। কিছু বলার ইয়াত্তা পেল না সে। ইফাসের জায়গায় অন্য ছেলে থাকতে হয়তো বেশ লজ্জা পেত দিয়া। ইফাসকে না দেখলে হয়তো লজ্জায় মাটির সাথে মিশে যেত যেন। কিন্তু এখন যেন সে অনুভূতি শূন্য। বারবার একটা প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠছে, এরপর কি হবে? আর সেখানে দাঁড়াতে পারল না দিয়া। বাধ্য হয়ে অগত্যা যেতে হলো নিজের রুমে। ইফাজও পিছন পিছন আসলো। এতে দিয়ার বোন ভাবিরা মস্করা করতে ছাড়ল না। বাহ, রুমটা তো বেশ সাজানো গোছানো। তোমার বান্ধবীর রুম কিন্তু এমন থাকতো না, অগোছালো থাকতো। রুমে ঢুকে এদিক ওদিক চোখ বুলিয়ে বলে উঠল ইফাস। দিয়া তাকালো তার দিকে, কিন্তু সেদিকে যেন ইফাজের কোনো মনোযোগ নেই। সে রুমের জিনিসগুলো হাত ছুঁইতে দেখার ব্যস্ত। দিয়া বলতে লাগলো, আপনি কেন? কিন্তু শেষ করতে দিল না দিয়াকে কথাটা। ইফাজ বলে উঠল, আমার রুমটাও কিন্তু তোমার বান্ধবীর মতো অগোছালো থাকে। বিয়ের পর নিজের মতো গুছিয়ে নিও। কী বলছেন আপনি? হানিমুনে কোথায় যাবে বলো? বিয়ের তো বেশি দেরি নেই, সব কিছু তো আগে প্ল্যান করতে হবে। এই বিয়ে আপনি, ও হ্যাঁ, বিয়েতে কিন্তু তোমার সব বন্ধুদের ইনভাইট করা চাই, বিশেষ করে তোমার বেস্ট ফ্রেন্ড, সে কিন্তু আমাদের স্পেশাল গেস্ট থাকবে। বলে একটু থামলেন ইফাস। এতক্ষণে দিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, এক কাজ করো, তাকে এক সপ্তাহ আগেই নিয়ে আসবে, কেমন? তোমার বেস্ট ফ্রেন্ড আর আমার স্পেশালে শালিকা বলে কথা। কি বলবে দিয়া ঠিক বুঝতে পারল না। হয়তো এতক্ষণে তার কথাই বাধা পড়ায় কিছু বলার মানসিকতা হারিয়েছে। কিন্তু তাকে তো অনেক কিছু বলতে হবে। ইফাস কেন এমনটা করছে জানতে হবে। কিছুটা সাহস সঞ্চয় করলো দিয়া। ইফাসের দিকে তাকিয়ে, কিছুতেই আপনাকে বিয়ে করব না আমি বলতে সামান্য হাসলো ইফাস। দূরত্ব ঘুচিয়ে আরও এগিয়ে এলো দিয়ার কাছে। দু হাত দিয়ে দিয়ার বাহু চেপে ধরতে তা ঝটকায় ছাড়িয়ে নিল দিয়া। তাতে যেন ইফাসের ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো। বলে উঠল, উফ বউ, রাগ করছো কেন এভাবে? তুমি বললে বিয়ের ডেটটা আরও এগিয়ে আনি। দেখুন, একদম বউ বউ বলবেন না আমাকে। বিয়ে হয়নি আমাদের, আর হবেও না। এই বিয়ে হবে
খুব তাড়াতাড়ি আমার বউরূপে স্বীকৃতি পাবে। কিছুতেই এই বিয়ে হবে না। আপনি এক্ষুনি সবাইকে মানা করে দিবেন বিয়ের জন্য। হাসলো ইফাজ, বেশ শব্দ করে হাসলো যেন। দিয়ে হয়তো বুঝে গেল সেই হাসির কারণ। রাগী কণ্ঠস্বর পাল্টে ফেললো মুহূর্তে। ধীর গলায় বলতে লাগলো, প্লিজ ইফাজ, বিয়েটা ভেঙে দিন। সবাইকে বলে দিন এই বিয়েটা আপনি করতে পারবে না। বিয়েটা ভাঙতে চাও? বেশ, সবাইকে গিয়ে তুমি বলে দাও বিয়েটা করবে না। বলে একটু থামলো ইপাস। সেকেন্ডের মতো সময় নিয়ে ভারী কণ্ঠে আবারও বলে উঠল, 2 সপ্তাহ সময় আছে তোমার হাতে। ততদিনে নিজ থেকে বিয়েটা আটকাতে পারলে আটকাও। সরে যাব তোমার জীবন থেকে আমি। কেন এমনটা করছেন আমার সাথে? কি করেছি আমি? আমি তো কখনো কল্পনাও করিনি দিশা এমনটা। হ্যাঁ, তুমি করেছো সবটা। সেদিন একটা বার আমাকে ইনফর্ম করলে আজ। কথার মাঝে থেমে গেল ইফাজ। আবারও হেসে উঠল শব্দ করে। সেই হাসিটা ছিল যেন দিয়াকে বিদ্রুপ করা। ঠিক বুঝলো দিয়া। ইফাজ আবারও বলতে লাগলো, সে যাই হোক, তুমি তো আমাদের সবটা জুড়ে ছিলে, তাই না দিয়া? এবার না হয় একান্ত আমার সবটা জুড়ে রইলে। কেন কেন এমনটা করতে চাইছেন আমার সাথে? আমি সত্যি কিছু জানতাম না। ভালোবাসা বোঝাতে, ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার উপলব্ধি করাতে। প্লিজ এমনটা করবেন না। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে এভাবে অসম্মান করবেন না। আমি জানি আপনি সবটা ইচ্ছে করে করেছেন। আমি আপনাকে কিছুতেই বিয়ে লাস্ট বলেছিলাম না সারপ্রাইজ আছে, এটা তার নমুনা মাত্র। গেট রেডি দিয়া। বলেই আর দাঁড়ানো নাই বাস, মুচকি এসে বেরিয়ে গেল রুম থেকে। ধপ করে বিছানায় বসে পড়ল দিয়া। মাথায় চলতে থাকলো নানান ভাবনা। মাসখানেক আগে ইফাজ বলেছিল তাকে খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ দিবে। সেই সারপ্রাইজ যে এভাবে দিবে সেটা সত্যিই অকল্পনীয় ছিল দিয়ার জন্য। এবার যেন সত্যি কোনো কুলকিনারা পেল না। বারংবার একটা নাম মাথাচাড়া দিয়ে উঠল দিয়ার, তার বেস্ট ফ্রেন্ড দিশা। দিয়ার সবচেয়ে কাছের প্রিয় একজন বন্ধু। স্কুল কলেজ সবটা একসাথে পার করে এসেছে তারা। ভার্সিটি লাইফে একসাথে পড়াশোনা এগিয়ে যাচ্ছে। তাদের বন্ধুত্ব জুটিতে অনেকের জায়গা হলেও বেস্ট ফ্রেন্ডের মাঝে তৃতীয় কারো স্থান হয়নি কখনো, আর ছিলও না এত বছর। তাদের মাঝে কোনো মনমালিন্য দিয়া দিশা নামের মতো তাদের দুজনের বন্ধুত্ব সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। অনেকে তাদের হিংসের চোখে দেখে বিচ্ছেদ ঘটাতে চাইলেও সফল হয়নি কখনো। মনমালিন্য করাতে পারেনি তাদের মাঝে। দিয়া দিশা নাম ও সম্পর্কের মিল থাকলেও তাদের পছন্দ, স্বভাব, আচার আচরণ ছিল আকাশ পাতাল তফাৎ। দিয়া কম কথা বললেও দিশা ছিল প্রচুর বাচাল স্বভাবের। হুট করে সবার সাথে মিশে যেত। প্রথম দেখাতে কাউকে কথার জালে জড়িয়ে নিত। পটিয়ে ফেলার ক্ষমতা ছিল এক মুহূর্তে। পরিবারের ছোট মেয়ে হয়েছিল বড্ড অগোছালো আর বাউন্ডারি টাইপের। এজন্য ছেলেরা খুব সহজে দিয়ার প্রেমে মজে যেত। আহর প্রেমের প্রস্তাব আসত। আর দিশা পুরোপুরি আলাদা ছিল দিয়া। শান্ত চুপচাপ একটা মেয়ে, সব কিছু গোছালো ও চুপচাপ। সে নিজেদের যেন ছেলের থেকে দূরে দূরে থাকতো। দুই একটা প্রেমের প্রস্তাব পেলেও নাকচ করত। দিশা অনেকগুলো প্রেমের সম্পর্ক থাকলেও ইফাজের সাথে তার সম্পর্কটা ছিল বেশ গভীর। যেখানে অন্যদের সাথে 4 মাস পর্যন্ত টেনে টুনে সম্পর্ক এগিয়ে নিয়ে গেলেও ইফাজের সাথে সেই সম্পর্কটি ছিল 4 বছর। দিশা ও দিয়ার বন্ধুত্ব জুটির মতো দিশা ও ইফাজের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই সম্পর্কটা যে হঠাৎ করে এভাবে নষ্ট হয়ে যাবে সেই দিয়ে কল্পনা করতে পারেনি। ইফাজ কিনা তাকেই দায়ী করে আসছে সেই সম্পর্কের বিচ্ছেদের কথা ভাবে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। দিশা ও ইফাজের এত সুন্দর সম্পর্কের বিচ্ছেদ কথা ভাবতে মন ভার হয়ে উঠে দিয়ার। হঠাৎ করে যেন বিচ্ছেদটা হয়ে গেল দিশা ও ইফাজের, ঠিক যেমন হঠাৎ করে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। এসএসসি পরীক্ষার পর তখন সবে কলেজে পা দিয়েছে দিয়া ও দিশা। মাসখানেক যাবার পর অনলাইনে পড়াশোনা ও বিভিন্ন সফটওয়্যারে প্রয়োজনীয় মোবাইল ফোনের প্রয়োজন হয়। দিয়া তার মা ভাইয়ের মোবাইল ব্যবহার করলেও বাসা থেকে নতুন মোবাইল পেয়ে যায়। সপ্তাহখানেক পর বাকি বন্ধুদের সাথে তাল মিলিয়ে চালায় ফেসবুক নামের পার্সোনাল আইডি খুলে ফেলে দিশা। বেশ কিছু দিতে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় ফেসবুকের সাথে। দিয়াকেও একটা ফেসবুক আইডি খোলার জন্য বলতে থাকে। বরাবরের মতো নাকচ করে দেয়, কিন্তু শুনতে চায় না দিশা। নানানভাবে বোঝাতে থাকে দিয়াকে। মেসেঞ্জারে তাদের কথোপকথন হবে সেটা বলে। অবশেষে বলেই ফেলে, আচ্ছা যা দুজনের ফোনে লগ ইন থাকবে আইডি, তুই যেসব লেখালেখি ডায়েরিতে করিস সেগুলো ফেসবুকে লিখে পোস্ট করবি, আর আমি শুধু মেসেজের রিপ্লাই দিব, ঠিক আছে? তখন আর না করতে গিয়েও পারি না দিয়া। রাজি হতে হয় তাকে, কিন্তু এ ব্যাপারে তার বাসার কেউ যেন জানতে না পারে সেদিকে ঘোর সতর্কতা করে তাকে। দিশা আশ্বস্ত করে দিয়াকে। সব কিছু ঠিক করে দিয়াকে বলে তাদের নাম কি দিবে আইডিতে। দুই বান্ধবী চেষ্টা করে ভালো কোনো নাম খুঁজে পায় না। দিশা হঠাৎ
হতে দিয়া বলে ওঠে, পেয়েছি একটা নাম। কি বল? তোর পছন্দ হবে তো? তোর কোনো কাজ আমার পছন্দ না দিয়া? স্বাভাবিক, এই নামটাও পছন্দ হবে না, তবুও বল দেখি। দিয়া জানতো দিশা এমনই কিছু বলবে, তাই সহসা কিছু বলে না। সামান্য সময় নিয়ে বলে ওঠে, জলফড়িং। দিয়া, এই দিয়া, চল তাড়াতাড়ি, আংটি পরাবে। ওদের তো আর তর সইছে না। চমকে উঠল দিয়া। ছুটে গেল ভাবনার আনা অতীতগুলো। এই মুহূর্তে ঠিক কী করবে কিছুই ভেবে পেল না। সেখানে বিয়ের কথা নিজের মুখে রাজি হয়ে গেছে, তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছে, পরিবারের সম্মতিতে হ্যাঁ বলেছে। সেখানে কিভাবে আবারও না করবে এই বিয়েতে? এসব ভেবেই যেন সবটা এলোমেলো হয়ে গেল দিয়ার। বিয়েতে কিভাবে আটকানো যায় তার চিন্তায় চিন্তিত হয়ে উঠল। তবে বেশিক্ষণ ভাবতে পারল না কিছু। তার ভাবি মিথিলা এসে নিয়ে যেতে লাগলো। ভাবিকে কিছু বলতে কেউ বলতে পারল না। আরও কিছু শুনিয়ে মজা নিতে লাগলো দিয়ার। হতাশায় নিঃশ্বাস ছাড়ল দিয়া। ইফাজের সাথে আবারও কথা বলবে বলে ভেবে নিল। তাকে বোঝালে হয়তো বুঝে যাবে দিয়ার কথাগুলো, ঠিক যেমন এর আগে একবার বুঝেছিল ইফাজ। সব কিছু ভুলে শান্ত হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন পর পুরনো কথাগুলো মাথাচাড়া দিয়ে উঠল কেন ইফাজের? আর তাকেই বা কেন বিয়ে করতে চাইছে? সব কিছু ভাবনায় এনে নিজের প্রতি ভীষণ রাগ লাগছে দিয়ার। কেন যে বিয়েতে রাজি হলো? আর ইফাজের ছবি দেখে চিনতে পারল না কেন? দিশার মতো প্রেম ঘটিত কোনো সম্পর্ক ছিল না দিয়ার। প্রেমের প্রস্তাব পেলেও নাকচ করে গেছে। তার বরাবরের মতো ইচ্ছে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ করার। প্রেম ঘটিত ব্যাপারে বাসা থেকে কোনো বাধা না পেলেও দিয়ার প্রেম নামক জিনিসটা পছন্দ ছিল না কোনো কালে। কিশোরীতে পা রাখার পরে মনে মনে কাউকে কল্পনা করত তার জীবনে, যাকে শুধু বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসতে চেয়েছে। তাই যখন পরিবার থেকে তার বিয়ের ব্যাপারে এগোতে চেয়েছে, তখন আর না করেনি দিয়া। হাসি মুখে সম্মতি জানিয়েছে। হোস্টেলে থাকাকালীন একদিন হুট করে খবর আসে বাসায় যাবার জন্য। সেদিন ইফাজের পরিবার দিয়াকে দেখতে এসে মেয়ে পছন্দ হয়ে বলে জানায়। দিয়ার পরিবারকে দাওয়াত করে নিজের বাসায় যেতে বলে। সেদিন বেশ লজ্জা পেয়েছিল দিয়া। ইফাজকে না দেখে নানান কল্পনা জল্পনা জুড়ে নিয়েছিল মনে। পড়াশোনার চাপে পরের দিন দিয়াকে ফিরে আসতে হয়েছিল হোস্টেলে। তবে না দেখা তবুও হাজবেন্ড কথা থেকে মাথা থেকে সরাতে পারেনি। সেটাকে আরও স্থায়ীভাবে স্থাপন করতে ফোন করে দিয়ার ভাবি বলে, উফ দিয়া, ইমতিয়াজ ভাইয়া আর তার পরিবারের লোকজন ভীষণ পছন্দ করেছে তোকে। সবাই তো তোর প্রশংসার মুখ। কি যেন বলো ভাবি? এত লজ্জা পাচ্ছিস কেন? পরেরটা শোন। বলে একটু থামলো মিথিলা। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, ছেলেটার কি সাহস বলতো? ঘর ভর্তি সবার সামনে অকপটে বলে উঠলো, ভাবি দিয়ার মোবাইল নাম্বারটা দেন তো। শোনার পর তো আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম বোন। যাই হোক, ইমতিয়াজ ভাইয়া কিন্তু তোকে ফোন দিবে, কিভাবে কথা বলবি এক্ষুনি গুছিয়ে নে। বলে হাসলো মিথিলা। এদিকে লজ্জা পায় দিয়া। লজ্জাপতির ন্যায় নুইয়ে যায় যেন। কোনো রকম নিজেকে স্বাভাবিক করে সামান্য কথা বলে মোবাইল রেখে দেয়। কিন্তু বুকের ভিতর ড্রিম ড্রিম শব্দটা কিছুতেই থামে না। মনে হয় এই বুঝি মোবাইলটা বেজে উঠল। সারাদিন দিয়াকে এক উদ্গ্রীবতার মাঝে কাটিয়ে রাতের প্রহরে মোবাইল বেজে উঠল। অচেনা নাম্বার দেখে উত্তেজনায় বৃদ্ধি পেল দিয়ার। কথা বলার সময় অপরিচিত কণ্ঠস্বর পরিচিত বলে মনে হলো, কিন্তু তখনই বুঝতে পারল না এটা ইফাজ। পরপর কয়েকদিন কথা হলো ইফাজের সাথে দিয়ার। এর মাঝে ইফাজ তার ছবি পাঠালো, কিন্তু আফসোস, কিছুটা সন্দেহ করলে ইফাজের এডিট করা সাইট থেকে তোলা ছবি চিনতে পারল না যেন। ইমতিয়াজ নামটা শোনার পর ঘুণাক্ষরে ধারণা করতে পারল না এটা ইফাজ হবে। পরিষ্কার কোনো ছবি দিতে বললে ইফাজ বলে, ছবি কেন, সরাসরি যত দেখার দেখে নিও। তখন লজ্জায় আর কিছু বলতে পারত না দিয়া। বিয়ের আগে হবু বরের সাথে একান্ত লুকিয়ে দেখা করার ইচ্ছে থাকলে ইফাজের দিক থেকে কোনো সাড়া পায়নি দিয়া। তাই নিজের ইচ্ছাটাকে দমন করে চুপ থেকেছে, অপেক্ষা করেছে আজকের এই দিনের। কিন্তু এভাবে যে সারপ্রাইজ পাবে তা ধারণা করেনি। বসার ঘরে যেতে সবটা যেন তাড়াতাড়ি হয়ে গেল। সবার মধ্যমণি দিয়াকে করে আংটি পরানো হলো। সেই বাহানায় ইফাজ হাতটা চেপে ধরল দিয়ার। বিরক্ত নিয়ে চেষ্টা করেও ছাড়াতে পারল না দিয়া। বড়দের চোখে না পড়লেও কাজিনরা ঠিকই দেখলো। হাসি ঠাট্টায় আরও মজা নিতে লাগলো। বলার পরেও দিয়ার হাতটা ছাড়ল না ইফাজ। ধীর গলায় বলে উঠল, কালকে রেডি থাকো বউ, বিয়ের শপিং করতে যাব। কেন করছেন আপনি এমনটা? কি চাইছেন তোমাকে? চুপ হয়ে গেল দিয়া। সাহসায় কিছু বলতে পারল না যেন। তা দেখে হাসলো ইফাজ। কথাবার্তা ফাইনাল করে বিয়ের আয়োজন শুধু করতে বলল পরিবারের বড়রা। রাতের ঘুম চোখে এলো না দিয়ার। বিয়েটা কিভাবে আটকাবে সেটা যেন ভেবে ভেবে অস্থির হয়ে উঠল। ভাবলো দিশাকে সবটা জানাবে, কিন্তু পর মুহূর্তে ভাবলো দিশাকে জানিয়ে বা কী হবে? হ্যাঁ,
কোনো লাভ হবে না। দিশাকে ইফাজের ব্যাপারে জানিয়ে হয়তো বলবে করে নে বিয়ে, কিন্তু ভালোবাসা পাবি না। ইফাজ তো আমাকে এখনও পাগলের মতো ভালোবাসে দিয়া। দিয়া জানে দিশার এই কথাটা বলতে মোটেও খারাপ লাগবে না, কারণ কথাটা দিয়ার খারাপ লাগলেও সত্যি এটাই। ভালোবাসা আর বিশ্বাস ভরপুর ছিল ইফাসের মধ্যে, কিন্তু 4 বছরের সম্পর্কে সেই বিশ্বাসটা ভেঙে গেলেও ভালোবাসা ফুরিয়ে যাওয়া সহজ নয়। দিশার বিশ্বাসঘাতকতার পর ইফাজের পাগলামি, তার ভালোবাসার প্রতিনিয়ত ফুটে উঠেছে দিয়ার চোখে। হঠাৎ করে যেমন দুজনের প্রেম সম্পর্কে জড়িয়েছিল, ঠিক তেমনই হঠাৎ করে যেন তাদের বিচ্ছেদ ঘটে যায়। জলফরিং নামের ওই ফেসবুক আইডিটা খোলার পর কেটে যায় সপ্তাহখানেক। এর মাঝে দিয়া নানান কিছু শিখে ফেলেছে। নতুন নতুন ফেসবুক আইডিতে এক ফ্যান্টাস্টিও কাজ করেছে। মেসেঞ্জারে কথা না বললেও নিয়মিত পোস্ট করতে থাকেন। একদিন হঠাৎ তার করা পোস্টের কতগুলো কমেন্টে ভিড়ে একটা কমেন্ট নজরে আসে। 2 দিন আগের করা, ছোট্ট করে লেখা, বাহ কথাগুলো তো বেশ সুন্দর, কিভাবে লিখলেন? হাসলো দিয়া। সেও সুন্দর করে বলল, কেন, হাত দিয়ে লিখেছি। ব্যাস, সেখান থেকে আরও কিছু কথা বাড়ল। এরপর ইনবক্সে গিয়ে হাই হ্যালো শুরু হলো। দিয়াও শুধু হাই হ্যালো তো রিপ্লাই করলো। সময় গড়িয়ে মাস হলো। একসময় দিয়া খেয়াল করলো ইফাজের সাথে বলা কনভারসেশনগুলো কথা বলার পর রিমুভ করা হতো। এটা যে দিশার কাজ সেটা বুঝতে বাকি রইল না। তা নিয়ে কখনো কথা বাড়ায়নি দিয়া। ভেবেছে তাদের পার্সোনাল কথা তার না জানাই ভালো। মাস 3 পর দিয়া হঠাৎই জানতে পারে ইফাজ ও দিশার মাঝে এক নতুন সম্পর্ক গড়ে উঠছে। দিশা নিজেই জানায় এটা, বলে ফেক নাম ঠিকানার জায়গা আসল নাম ঠিকানায় সবটাই জানিয়েছে। ইফাজকে দিশারও যে ভালো লাগে সেটা বলে। সব শুনে সহসায় কিছু বলতে পারেনি দিয়া। এত তাড়াতাড়ি প্রেম কিভাবে হয় সেটা যেন ভাবতে থাকে। মনে মনে বলে বাকিদের মতো বেশি দিন টিকবে না দিশার এই সম্পর্ক। কিন্তু দিয়াকে অবাক করে দিয়ে মাস পেরিয়ে বছর পরে ইফাজ দিশার সম্পর্ক টিকে যায় 4 বছর। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। দিশাকে এখনই কিচ্ছু জানাবে না বলে ভেবে নিল, কিন্তু এবার কাকে জানাবে? সবটা থেকে কিভাবে বেরোবে? বাবা মাকে তো বলাই যাবে না। রাজি হয়ে বিয়েতে না করার কারণ জানতে চাইবে। বলতে হবে দিশার কথা। ইফাজ ও দিশার সম্পর্কের কথা জানলে তাদের দুজনকে হয়তো খারাপ ভাববে দিয়ার বাবা মা, নয়তো বোঝাবে, হয়তো বলবে যা হয়েছে সেসব ভুলে যাওয়া। দিশা শুধু অতীত ছিল, তুই হবি বর্তমান ও ভবিষ্যৎ। তাছাড়া ইমতিয়াজ রাজি তোকে বিয়ে করতে। বাবা মায়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়া। ভাবলো তার ভাবিকে বলব, কিন্তু ভাবির সাথে তো মোটেও ফ্রি নয় দিয়া। সম্পর্ক বয়স মজবুত হলেও পেটের কথা কখনোই বলা হয়নি। হয়তো পরবর্তীকালে জেনে গেছে মিথিলা আন্দাজে কোনো কথা বলে শুনে নিয়েছে দিয়ার কাছে। কিন্তু হবু বড় বেস্ট ফ্রেন্ডের প্রেম ঘটিত কথাটা বলা লোভনীয় মনে করলো না দিয়া। সব কিছু ভাবনার পর একজনের কথায় মাথায় আসলো দিয়া, তার বড় ভাই দিহান। দিয়ার 7 বছরের বড় ভাই হলেও তাদের সম্পর্কটা ছোটবেলা থেকে বেশ মিষ্টিমধুর। দিয়ান ছোট থেকে দিয়ার সাথে এভাবেই মিশেছে, নিজেকে এক বন্ধু বানিয়ে নিয়েছে ছোট বোনের। বাবা মাকে কোনো কথা বা আবদার না করতে পারলেও অনায়াসে দিহানকে তার সবটা বলে দেয় দিয়া। দিশা ও ইফাজের সম্পর্কটা সবটাই জানে দিহান, দিয়াই বলেছে। কিন্তু ইফাজ যে সেই ছেলে সেটা এখনও অজানা দিহানের। ভাইয়ের কথা ভাবতেই যেন এক প্রশান্তির ছায়া মেলল দিয়ার চোখে মুখে। ভাইকে সবটা বললে সে অনায়াসে সবটা বুঝে দেবে, সেই খুব ভালো করে জানে। বিড়বিড় করে বলে উঠল, ভাইয়ারে তুই এখন আমার একমাত্র ভরসা। জানি আমার পরিস্থিতি তুই ঠিক বুঝবি। আর দেরি করল না দিয়া, বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মোবাইল হাতে নিয়ে সময়টা দেখে নিল। রাত 11:19। এত রাতে ভাইয়ের ঘরে যাওয়া ঠিক হবে না কিনা সেটা ভাবলো একবার। পর মুহূর্তে নিজের ভাবনাকে ছাড়িয়ে বলে উঠল, সময়ের কাজ সময়ে করতে দাও দিয়া। ছোটবেলা থেকে ভাইয়া তোকে এটাই শিখেছে, তাহলে জীবনের এত বড় কাজ কেন সময়টা নষ্ট করবে? বলেই নিজের রুম ছেড়ে বেরিয়ে গেল দিয়া। সোজা দিহানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। পরপর দুবার নক করলো, কিন্তু কোনো সাড়া পেল না। সামান্য চুপ থেকে এবার খানিকটা জোরেই ডাকলো, ভাইয়া দরজাটা খোলো। বলতেই সাড়া দিল দিয়ার ভাবি। আধা মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল। এত রাতে দিয়াকে দেখে খানিকটা অবাক হলো মিথিলা। ব্যস্ত সুরে বলল, দিয়া এত রাতে কিছু হয়েছে? না ভাবি কিছু হয়নি, আসলে ভাইয়ের সাথে একটু কথা ছিল। সত্যি তো কিছু হয়নি? না না, ভাইয়া কি করে? তোর ভাইয়া তো ঘুমিয়ে গেছে দিয়া, দেখলি তো সারাদিন কত খাটনি গেল। মুহূর্তে মন খারাপ হয়ে গেল দিয়ার। মিথিলার ভেতরে আসতে বলল, নাকচ করে দিল। বিক্ষিপ্ত মন নিয়ে ফিরে এলো রুমে। ভাবলো কাল সকালে ভাইয়াকে ডেকে সবটা জানিয়ে দিবে।
সকাল সকাল মায়ের ডাকে ধরপড়িয়ে বিছানা ছেড়ে রাপিয়ে উঠল দিয়া। জোরে জোরে শ্বাস নিতে এদিক ওদিক তাকাতে লাগলো। মুহূর্তেই ঘেমে একাকার হয়ে উঠল দিয়ার শরীর। সারা রাত না ঘুমিয়ে সকালের দিকে চোখ বন্ধ করার ফল হয়তো এটাই। এদিকে হতভম্বনায় তাকিয়ে রইল দিয়ার মা শেলী বেগম। মেয়ের অবস্থার গতিবেগ দেখে দ্রুত পা চালিয়ে বিছানায় এসে পড়লেন। দিয়াকে দুহাত জড়িয়ে নিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে মা? এমন চমকে উঠলি কেন? খারাপ স্বপ্ন দেখিস? বলতে মায়ের দিকে তাকালো দিয়া। স্বাভাবিক করতে লাগলো নিজেকে। হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখেছে দিয়া। সারা রাত বিয়ে ভাঙার কথা চিন্তা করতে করতে চোখে ঘুমের রেশ পর্যন্ত নেয়নি। ফজরে আজানের পর সবাই ঘুমিয়েছে দিয়া ইফাজকে নিয়ে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল, আর তাতে ইফাজকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছে। কিন্তু এটা তো তার মাকে বলতে পারবে না দিয়া। শেলী বেগম কিছু না বলে জড়িয়ে ধরল দিয়াকে। নিজেকে স্বাভাবিক করে সামান্য সময় নিয়ে উঠল। কিছু হয়নি তো মা? হঠাৎ দেখেছো তো, তাই চমকে উঠেছি। ভয় পাইয়ে দিয়েছিস তো? রাতে কি ঘুমাসনি? চোখ দুটো কেমন হয়ে গেছে? মায়ের মন, মেয়ের অবস্থা কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারলো। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া। মাকে এটা ওটা বলে কথা আটকালো। আর কথা না বাড়িয়ে মেয়েকে ফ্রেশ হয়ে রেডি থাকতে বললেন শেলী বেগম। 11টার মাঝে ইফাজ এসে তাকে নিয়ে যায়, সেটা জানালো। ইফাজের কথা বলতে মনটা আবার বিষণ্ণতায় ছেয়ে গেল দিয়ার। তবে শেলী বেগম তা বুঝতে দিল না। জিজ্ঞাসা করলো দিহানের কথা। তাতে শেলী বেগম জানালো অফিসে গেছে দিহান। ভাইয়ের কথা শুনে আবারও হতাশায় নিঃশ্বাস বেরিয়ে গেল। এরপর মায়ের তাড়াহুড়ায় উঠে ফ্রেশ হতে হলো দিয়াকে। ঘড়ির কাঁটা ঠিক 11টার কাছে যেতেই ইফাজ এলো দিয়াকে নিয়ে। বেশি সময় ব্যয় না করে দিয়াও মিথিলাকে নিয়ে বেরিয়ে গেল বিয়ের শপিংয়ের উদ্দেশ্যে। শপিংয়ে নিয়ে ইফাজের বোন, ফুপি আর কাজিনরা পেল। সবাই হইচই করে কেনাকাটা করতে লাগলো। এসবের মাঝে বিষণ্ণতার মাঝে নিশ্চুপ হয়ে কাটাতে চাইল দিয়া, কিন্তু বেশিক্ষণ যেন টিকে রাখতে পারল না নিজেকে। হঠাৎ ইফাজ তার হাতটা ধরে ফেলল। সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই দেখো, আমি একটু দিয়াকে নিয়ে ওদিকটায় যাচ্ছি। বলতে সবাই হইচই করে উঠল। সামান্য লজ্জা পাবার ভান করলো ইফাজ। তারপর দিয়াকে টেনে নিয়ে চলে এলো সেখান থেকে। এতক্ষণ মুখ বুজে থাকলো, এবার চাপা স্বরে চেঁচিয়ে উঠল দিয়া। এক ঝটকে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। ইফাজের শক্তপোক্ত হাতের বাঁধন হতে নিজের হাতটা মুক্ত করতে বিরক্ত ও রাগ নিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? অসভ্যের মতো এমন করছেন কেন? বউয়ের সামনে পুরুষ জাতি অসভ্য না হলে হয়ে উঠতে হয়। তুমি তো আমার হবু বউ। এখান থেকে না হয় তোমার কাছে একটু একটু অসভ্য হয়ে উঠলাম। দিশার সামনে এমন অসভ্য হয়ে উঠতেন বুঝি? না, আমি তো আমার হবু বউ, আর সে তো আমার আপনার গার্লফ্রেন্ড। মন থেকে মানাবো। তার মানে নিশ্চয় হাজব্যান্ডের মতো অসভ্যতামি করতেন। মুহূর্তে ইফাজের হাতটা আলগা হয়ে গেল। নিশ্চয় বিস্তৃত দাঁড়িয়ে গেল। দিশার কথা কর্ণপাত হতে বিষাক্ততা ছেয়ে গেল ইফাজের মন। তার চেহারা পরিবর্তন লক্ষ্য করতে দিয়া নিজের হাতটা ছাড়িয়ে নিল। দিয়া জানে দিশা ইফাজের কাছে ঠিক কতটা দুর্বল আর ভালোবাসা। সেটা আছে 4 বছরের ভালোবাসা তো হুট করে ভোলা সম্ভব নয়। ইফাজ কোনো জবাব না দিয়ে দিয়া আবারও বলে উঠল, ইস, হাজব্যান্ডের মতো বলছি কেন? হাজব্যান্ড হয়েই তো অসভ্যতামিগুলো করতেন, তাই না? দিশা এর সবটাই তো আমাকে বলতো। মোটেও সত্যি নয় কথাটা। দিশা ও ইফাজের কোনো গোপন কথায় কখনো বলেনি দিয়াকে। ফিজিক্যালি রিলেশন চুমুটুমুর কথা দিশাকে বলতে তার সূক্ষ্মভাবে এড়িয়ে গেছে দিয়ার কাছ থেকে। খারাপ লাগতো দিয়ার বেস্ট ফ্রেন্ড এমন এড়িয়ে চলার কথা, বেশ খারাপ লাগতো। কিন্তু পরবর্তীকালে কখনোই জানতে চায়নি দিয়া। তবে মনে মনে ঠিক সন্দেহ করতো দিশার হাবভাবে। সেই ব্যাপারটা কেন জানি না দিয়ার মনে খচখচ করতে লাগলো। অজানা রাগ হতে লাগলো দিশার প্রতি। 4 বছর সম্পর্ক, অথচ কোনো ফিজিক্যাল রিলেশন, জড়াজড়ি, চুমুটুমু হয় না, তা মানতে পারে না দিয়া। সুযোগ বুঝে যেন এই কথাটা ইফাজকে বোঝাতে চাইল দিয়া। চোখ তুলে ইফাজের দিকে তাকালো দিয়া। তবে এবার তার মনোভাব বুঝতে পারল না যেন। চেহারার পরিবর্তন এলো না ইফাজের, বরং আগের চেয়েও স্বাভাবিক ফিরে এলো। দূরত্ব ঘুচিয়ে এগিয়ে এলো দিয়ার কাছে। আবার জড়িয়ে নিল হাত, মুচকি হেসে। আচ্ছা, দিশার সাথে কেমন অসভ্যতামি করতাম সেসব না হয় আমাদের বাসর রাতে শোনাবো তোকে। এখন তো চলো বউ। বলেই দিয়ার কোমর জড়িয়ে নিল ইফাজ। সামনের দোকানের দিকে যেতে চাইলো। তেতে উঠল দিয়া। এক ঝটকায় ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারল না। রাগী কণ্ঠে বলে উঠল, অসভ্য লোক। আবারও অসভ্যতামি শুরু করছেন? আপনাকে আমি কখনোই বিয়ে করবো না ইফাজ। শুধু সময়ের অপেক্ষা, বিয়ে হবে আর বাসর রাতে। কথাটা শেষ করলো না ইফাজ। কিছু একটা ইশারা করে চোখ মারল। তা দেখে আরও রেগে গেল দিয়া। বলে উঠল, ছি, অসভ্য জঘন্য লোক। আরে আরে, বাসর রাতে দিশার সাথে অসভ্যতামিগুলো বর্ণনা দিব, কথাটা তো শেষ করতে দিবে তো নাকি? মারল না দিয়া। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে গজগজ করতে লাগলো। সেদিকে ধ্যান না দিল ইফাজ। তাকে টেনে দোকানের ভিতরে নিয়ে গেল। কিছু জুয়েলারি সেট বের করতে বলে দিয়াকে পছন্দ করতে বলল তাদের বিয়ের রাতের জন্য।
করলো না দিয়া, উল্টে সিন ক্রিয়েট করলো। বেরিয়ে এলো দোকান থেকে, দীর্ঘশ্বাস ছাড়লো ইফাস, নিজেও বেরিয়ে এলো দোকান থেকে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে দিয়া। কেটে গেছে কয়েকটা দিন। ইফাসের সাথে তার বিয়ের মাত্রা আরও গুনে গুনে 11 দিন। ভেবে পাচ্ছে না দিয়ে কি করবে। ভেবে পেল তা বাস্তবায়ন করতে পারেনি এখনও। কথা বলতে পারেনি ভাইয়ের সাথে। অফিসও দিয়ার বিয়ে নিয়ে ব্যস্ততা বেড়েছে দিহানের। বাড়িতে রাত ছাড়া সময়টুকু দিতে পারছে না। যতটুকু পারছে তা ক্লান্তি শরীরে বিছানায় ঘুমিয়ে কাটাচ্ছে। আজকে শুক্রবার, ছুটির দিনে দিহান সকাল থেকে বোনের বিয়ের কাজকর্ম সেরে দুপুরের পর বাড়িতে আসছে। দুপুরের খাওয়া শেষ করে নিজের রুমে আছে। দিয়া ভাবলো আজকে ভাইয়াকে সবটা জানিয়ে দিবে দিশা ও ইফাজের সম্পর্কের কথা। ভেবে উঠে দাঁড়ালো দিয়া। রুম ছেড়ে বেরিয়ে ভাইয়ের রুমের দরজায় এসে দাঁড়ালো। খোলা দরজায় পুরোপুরি খুলতে দেখতে পেল দিহানকে বিছানায় আতশোয়া হচ্ছে, মোবাইল টিপছে। সেখান থেকে দিয়া ডেকে উঠল ভাইকে। ভাইয়া। চকিত মাথা তুলে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে নিল দিয়ান। দিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, দিয়া দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। আসলো দিয়া। সোজা এসে বিছানার কাছে ভাইয়ের সামনে বসলো। বসতে বলল দিয়ান। বাধ্য মেয়ের মতো বসে পড়ল দিয়া। কিছু বললেও না, চুপ করে মাথা নিচু করে রইল। 8 মিনিটের মতো অতিক্রম হতে যখন দিয়া কিছু বলল না, তখন বোন যে কিছু বলতে চায় তা বুঝতে পারল দিয়ান। মুচকি এসে বলে উঠল, কী রে, আজকে এত চুপ করে আছিস কেন? কিছু বলবি? মাথা ঝাঁকালো দিয়া। বোঝালো, হ্যাঁ বলতে চাই কিছু। হাসলো দিহান। বোন যে তাকে কিছু বলতে এসেছে তা ঠিক আন্দাজ করতে নিয়েছে। ঠোঁটের হাসিটা বজায় রেখে দিহান বলে উঠল, সে তো বুঝতেই পারছি। আজকাল অতি প্রয়োজন ছাড়া তো ভাইয়ের কাছে আসা হয় না। এমন কিছু না ভাইয়া, আসলে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু বলতে হবে না, এখন বলো কি লাগবে। আমতা আমতা করলো দিয়া। বলতে গিয়েও আটকে যেতে লাগলো। দিহান থেকে আবারও বলতে বলল। সামান্য সময় নিয়ে দিয়া বলতে লাগলো, ভাইয়া আমি আসলে ভাইয়ের কাছে কিছু বলতে হবে। কবে থেকে এভাবে ভাবতে শুরু করছিস বুড়ি? নির্দ্বিধায় বলে ফেলতো। আমি তো এই বিয়েটা করতে পারবো না ভাইয়া। হেসে উঠল দিয়ান। বেশ শব্দ করে হাসলো। বলে উঠল, বিয়ের আগে এই সমস্যাটা সব মেরে হয় রে দিয়া। তোর ভাবি আমাদের বিয়ের 3 দিন আগে ফোন দিয়ে বলেছিল, দিয়ান এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। বলে থামলো দিয়ান। শব্দ করেই হাসলো। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, অথচ দেখ বিয়ের আগে 7 বছরের সম্পর্ক আমাদের। সে কি কান্না তোর ভাবির? ওকে তো এখনও এটা বলে রাগিয়ে দেই। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়া। ভাইয়ের কথায় সাহসা কিছু বলতে পারল না যেন। সামান্যক্ষণ চুপ থেকে বলতে লাগলো, ভাইয়া আমি ইফাসকে। শেষ করতে পারলো না কথাটায়, মাঝেই থেমে গেল। মূলত থেমে যেতে হলো দিয়াকে। মিথিলা ঘরে ঢুকতে এই দিয়া তো বলতেই দিয়ার দিকে নজর পড়লো মিথিলা। তাকে দেখে হাসলো। বলতে লাগলো, ওই দিয়া তুই এখানে আছিস, ভালোই হয়েছে। সামান্য থামলো মিথিলা। দিহানের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, এই দিহান শোনো না, ইফাস ভাইয়া এসেছে, দিয়াকে নিয়ে একটু বাইরে যেতে চাই। হাসি ফুটলো দিহানের ঠোঁটে, কিন্তু চমকে উঠল দিয়া। অবাকের ন্যায় তাকালো ভাবির দিকে। সহসায় মুখ ফুটে বেরিয়ে এলো, উনি কেন? বললো তো কিছু কেনা আছে। তবে এসব কিছু না ননদিনী, সবটাই বাহানা। মোট কথা বিয়ের আগে তোর সাথে একটু একান্ত সময় কাটাতে চাই। কি সমস্যা আপনার? তখন থেকে হেঁটেই চলছি। কি বলতে এখানে এনেছেন সেটা বলুন। নিজের সহস্র শক্তি দিয়ে বিরক্তিকর রেশ নিয়ে বলে উঠল দিয়া। মাথা ঘুরিয়ে পেছন ফিরে তাকালো ইফাস। তাকে দিয়ে দিয়ার বিরক্ত মাত্রা বেশ বুঝতে পারলো। সহসাই কিছু বললেন না। একটু সময় নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, বলছি সামনে চলো। কি এমন বলবেন আপনি যে বাসা থেকে এভাবে মিথ্যে বলে নিয়ে আসলেন? কি মতলবটা কি আপনার? সেদিনের মতো কি আবারও আমাকে উঠিয়ে বউ হয় তুমি আমার উঠানোর প্রয়োজন মনে হবে না। বলছি না বউ বলবেন না আমাকে। করব না আমি আপনাকে বিয়ে। ভাইয়াকে বলে দিব সবটা। বলতেই তো গেছিলাম শুধু আপনার জন্য। আচ্ছা বলো, চলো এখন। বলে হাঁটার মাত্রা বাড়িয়ে দিল ইফাস। খানিকটা এগিয়ে গেল। এদিকে বেশ অবাক হলো দিয়া। ইফাজের শান্ত স্বভাবটা ঠিক মেনে নিতে পারল না যেন। বেশ সময় নিয়ে ইফাজের শান্ত স্বভাবটা উপলব্ধি করতে পারলো দিয়া বাসায় আসার পর থেকে। তখন বসার রুমে দিয়া যেতেই ইফাজ সবার সামনে নির্দ্বিধায় বলে উঠল, দিয়া একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও প্লিজ। কিছু কেনাকাটা আছে, সেগুলো নিয়ে তোমাকে বাসায় নেমে দিব। বাবা মা ভাইয়ের সামনে জবাব দিতে পারেনি দিয়া। রাগ হলে চুপ করেই ছিল। ইফাজের সাথে আসার ইচ্ছে মোটেও ছিল না, কিন্তু সবাই মিলে তাকে পাঠিয়ে দিল। রিকশায় উঠে সোজা এই পার্কটায় আসতে বলে ইফাজ। এতে রেগে যায় দিয়া। বলে, পার্কে কেন? তখন ইফাজ বলে, কিছু কথা আছে তার সাথে। বিকালে এই মুহূর্তে পার্কে মানুষের অসংখ্য
সংখ্যা ব্যাপক, বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষের আনাগোনা। যে যার মতো দল বেঁধে আড্ডা দিচ্ছে, খেলছে, গল্পে মেতে উঠছে। কপোতিরা প্রেমে মত্ত হয়ে উঠেছে। ইফাজ একটু সামনে হাঁটছে, নিরিবিলি জায়গা খুঁজছে। দিয়া খানিকটা পেছনে মনে মনে ইফাজকে হাজারো বকা দিতে দিতে সামনে এগোচ্ছে। আচমকা এক অজানা যুবকের সাথে ধাক্কা লাগলো দিয়ার। ধাক্কা লাগা ব্যক্তি চকিত দিয়ার পেটে গভীরভাবে স্পর্শ করলো। মুহূর্তে হাতটা গভীর স্পর্শে বুকের কাছটায় উঠিয়ে থামলো। হিজাবে টান লেগে কাঁধে থাকা পিনটা কাঁধে ফুটে গেল দিয়ার। বলে মৃদু আর্তনাদ করে উঠল। দুহাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটাকে। সব কিছু এত দ্রুত ঘটে যাওয়ায় হতবিম্বল দিয়া। ছেলেটা যে তাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে তা বুঝতে বাকি রইল না। ভদ্রতা দেখে নাটকীয় ভঙ্গিতে ছেলেটা বলতে লাগলো, সরি আপা, আমি অসভ্য, দেখে চলতে পারিস না, সরি বলে নাটক করছিস। একদল বকে যাওয়া ছেলেদের দেখে থেমে রইল না দিয়া। কাঁপা গলায় প্রতিবাদ করতে চাইল, তবু যেন দুর্বল হয়ে পড়ল। এমনটা কখনো হয়নি দিয়ার সাথে, না এমন পরিস্থিতি পড়েছে। অচেনা যুবকের বাজে স্পর্শে ঘিন করতে লাগলো ভেতরটা। ছেলেগুলো বয়স বেশি না, দিয়ার চেয়ে বছরখানিক কম হবে হয়তো, হতে পারে বড় হয়েছে মাত্র, আর বাবার অফুরন্ত টাকায় বিগড়ে গেছে। ছেলেগুলোর চেহারা দেখে এর চেয়ে বেশি কিছু মনে হলো না দিয়ার। রাগে বসে তুই বলে সম্বোধন করলো। এতে যেন ছেলেটার রূপ পাল্টে গেল চকিত। কয়েকজন ছেলের মাঝে সেই ছেলেটা সামান্য এগিয়ে এলো দিয়ার কাছে, বলতে লাগলো, সরি বললাম কানে গেল না? সিনকেট করতে মন চায়? কি করেছি আমি? তুই তোকারি করছিস কাকে? কি হয়েছে? এর মাঝে ইফাজ এগিয়ে এলো। দিয়ার আত্মনাথের পেছনে ফিরে তাকিয়েছিল ইফাজ। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না। দিয়ার সামনে দাঁড়িয়ে থাকা একদল ছেলেকে দেখে এগিয়ে এলো। দিয়া কথা স্পষ্টভাবে বুঝতে পারে না, কিন্তু ছেলেটার কথা ঠিক স্পষ্টভাবে শুনতে পারে। জিজ্ঞাসা করে কী হয়েছে। এতে তাদের মাঝে থাকা একজন বলে উঠল, তাতে আপনার কি? আপনি আপনার কাজ করেন, আমার কাজটাই তো করেছি বলে দিয়ার দিকে তাকায় ইফাজ। উত্তরে আসে, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না দিয়া। হয়তো হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কিছু বলতে পারছে না। ছেলেটার কথা শুনে তার চোখ দুটো ছলছল করে ওঠে। ইফাজকে দেখে তার মাত্রা কিছুটা যেন বৃদ্ধি পেয়েছে। দিয়ার অস্বাভাবিক চেহারা দেখে কিছুটা আন্দাজ করলো ইফাজ। ইশারায় আবারও কিছু বলতে বলল। মাথা ঝাঁকালো দিয়া, বোঝালো কিচ্ছু হয়নি। মানল না ইফাজ। ছেলেটা আবারও দিয়াকে কিছু বলতে নিতেই এগিয়ে গেল। দিয়া হাত জড়িয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, এরা কিছু বলছে, সত্যি করে বলো দিয়া। আবারও মাথা ঝাঁকলো দিয়া। সত্যি বলতে চাইল না, হয়তো পারল না। ছেলেগুলো আবার বুঝতে পারলো ইফাজের সাথে মেটা ছিল। সামান্য পিছিয়ে গেলো ছেলেটা, কোনোরকম আমতা করে সরে যেতে লাগলো। কিন্তু আটকে দিল ইফাজ। ছেলেটার হাতের বাহু চেপে ধরলো, হালকা চেঁচিয়ে দিয়ে কে উদ্দেশ্য করে বলো, কি বলছি কানে যায় না? কি বলছি? আরে ভাই কিছু বলিনি, জাস্ট ধাক্কা লেগেছে, সরি বলছি ব্যাস। ছেলেটার কথা কানে নিল না ইফাজ। দিয়া বললেই তবেই যেন শুনবে। বেশ জোরে ধমক দিল দিয়াকে। আশেপাশে কিছু লোকজন দাঁড়িয়ে গেল। এবার চুপ থাকতে পারল না দিয়া, বাধ্য হয়ে ধীর গলায় বলতে লাগলো, ছেলেটা আমাকে বাজেভাবে স্পর্শ করে, ব্যাস। আর কিছু কথা শোনার প্রয়োজন করলো না ইফাজ, না সময় ব্যয় করলো। সে এমনটাই কিছু আন্দাজ করেছিল, কিন্তু দিয়াকে যে বাজেভাবে স্পর্শ করেছে তা বুঝতে পারেনি। তাড়াতাড়ি ছেলেটা টি শার্টের কলার ধরে অপর হাতে বেশ জোরে সোরে থাপ্পড় দিল ইফাজ। মুখ বুজে বেশ বাজে শব্দ উচ্চারণ করে উঠল, কুত্তার বাচ্চা, ওর গায়ে হাত দেবার সাহস হলো কী করে? তোকে তো আজ, বলে মারতে শুরু করলো ছেলেটার সাথে ছেলেগুলো আটকাতে আসলে তারা মারল। বেশ বড়সড় ঝামেলা বেঁধে গেল মুহূর্তে। আশেপাশে লোকজন আরও জড়ো হলো। হঠাৎ একটা সিনকেট হতে গেলে বেশ ঘাবড়ে গেল দিয়া। ইফাজ আটকাতে চাইল, কিন্তু পারল না। এমতো অবস্থায় ইফাজকে কখনো দেখেনি দিয়া। এভাবে রেগে যাবে সেটাও ভাবেনি। শেষমেশ দিক না পেয়ে ইফাজের হাতটা টেনে ধরল, জড়িয়ে ধরে থেমে যেতে বলল। হঠাৎ পাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শে চোখে থেমে গেল ইফাজ। ঘাড় ঘুরিয়ে দিয়ার দিকে নজর দিল। ছলছল চোখে তাকিয়েছে মেয়েটা। মুখ ফুটে কিছু না বলেও বলতে চাইছে অনেক কিছু। মুহূর্তে যেন কিছু একটা হলো ইফাজের, শীতল হয়ে গেল তার রাগান্বিত শরীর। উপেক্ষা করতে পারল না দিয়াকে। এতক্ষণ ছাড়া পেয়ে ছেলেগুলো উঠে দাঁড়িয়ে চলে যাবার উদ্যোগ নিতে চকিত সামনে তাকালো ইফাজ। ছেলেটার পুরুষাঙ্গ বরাবর লাথি দিয়ে খুব বাজেভাবে একটা গালি দিল। ছেলেটা আবারও পড়ে গেল মাটিতে। আত্মনাদ করতেই বাকিরা এসে ধরল। সেখানে আর দাঁড়ালো না ইফাজ। অপর হাত দিয়ে দিয়াকে আলতোভাবে জড়িয়ে নিয়ে চলে এলো সেখান থেকে। দিয়াকে নিয়ে পার্কের মাঝে ছোট্ট দোকানেই আসলো। এক বোতল পানি কিনে দিয়ার দিকে এগিয়ে দিল। চোখে মুখে পানি ছিটিয়ে সামান্য খেতে বলল। কোনো কথা না বাড়িয়ে দিয়া তাই করলো। বেশ খানিকটা সময় পর স্বাভাবিক হয়ে উঠল। আর থাকতে চাইল না দিয়া।
মৃদুস্বরে জানতে চাইলো বাসায় যেতে চায়। ইফাজ দ্বিমত পোষণ করলো না, দিয়াকে নিয়ে চলে আসলো, বাসায় গিয়ে রেখে আসলো। এ বিষয়ে বাসার কাউকে জানালো না দিয়া। রাতে দিহানের সাথে কথা বলল না বিয়ের ব্যাপারে। ভাবতে থাকলো ইফাজের রাগান্বিত চেহারা আর তার প্রতি হঠাৎ এতটা কেয়ারিং। গত হলো আরও 2 দিন, বাকি রইল ইফাজ ও দিয়া গুনে গুনে 9 দিন। এই 2 দিনে সেদিনের ঘটনা মস্তিষ্কে দিয়ার হানা দিয়েছে। দিয়ার ছেলেটা বাজে ভাবেছে, সে গালমন্দ করেছে, আফসোস করে ভেবেছে, ইস, ছেলেটাকে যদি তখনই জোরে সোরে থাপ্পড় লাগাতাম। বেশ করেছি, ছেলেগুলোকে মেরেছে ইফাজ, আমারও উচিত ছিল লাগানোর। আবারও সেই একই কথা ভাবলো দিয়া। মনে পড়লো সেদিন রাতে ইফাজ ফোন কলের কথা। সেদিন রাতে ফোন করে ইফাজ তাকে কথা হয় বেশ খানিকক্ষণ। তার অবস্থার কথা জেনে নিয়ে সাবধানে থাকতে বলে ইফাজ, আরও নানান সাবধানতা অবলম্বন করতে বলে। এতেই যেন বেশ বিরক্ত হয় দিয়া, বলে ওঠে তাকে নিয়ে যেন আর না ভাবে। ইফাজ বলে ওঠে, বিয়ে ভাঙার সুযোগ করে দিতে চেয়েছিলাম তোমায়, নিজের বিয়েতে না করতে চেয়েছিলাম, বাট আপাতত প্ল্যান চেঞ্জ। বলে একটু থামলো ইফাজ, এরপর বেশ শব্দ করে হেসে ওঠে। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে, শোনো মেয়ে, বিয়ে তোমাকেই করছি আমি, আর এটাই ফাইনাল। কেন করছেন আপনি এমনটা? আমাকে বা কেন বিয়ে করতে চেয়েছেন? দিশা যদি থেমে যায় দিয়া নিশ্চুপ বার কয়েক নিঃশ্বাস টেনে নেয়। একটু সময় নিয়ে ধীর গলায় এবং শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখুন ইফাজ, যা হয়েছে সেসব ভুলে নতুনভাবে সবটা শুরু করুন। দিশা তো ঠিকই সুখে আছে আপনাকে ছাড়া, তাহলে আপনি কেন পারবেন না? ও আপনার ভালোবাসা ছিল ঠিকই, কিন্তু আপনার সংসার এক ছিল না। আগেই বলেছি, এখনও বলেছি, সবটা ভুলে নতুন করে জীবনটা সাজিয়ে নেন। সেদিনও তোমার কথাগুলো নিয়ে বেশ ভাবছি, আর তোমার বেঈমান বান্ধবীকেই ভুলে গেছি। পাশে কাউকে পেলে মানসিক প্রশান্তি পাবেন, স্বস্তি পাবেন। একেবারে যাবে দিশাকে, আপনি তাকে নয়, যে আপনাকে বুঝবে, সাপোর্ট করবে, যত্ন নেবে, ভালোবাসবে। আমার বিশ্বাস এমন কেউ আপনার জীবনে আসবে ইফাজ, হয়তো তার আগমন অনেক আগেই হয়েছে। ইফাজের কথাটা কর্ণপাত হতে খানিকটা অবাক হয় দিয়া, পর মধ্যে কিছু ভেবে যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে। যাক, এবার হয়তো বুঝতে পেরেছে ইফাজ, কেউ হয়তো তাকে এই মুহূর্তে সাপোর্ট করছে, তার কথা হয়তো বলেছে, এখন বিয়ে না করলেই হয়। দিয়া বলে, তাহলে তো হয়েই গেল, প্লিজ ইফাজ, বিয়েতে না করে দিন, অনুরোধের গলায় বলে দিয়া। তাতে শব্দ করে হাসে ইফাজ, চট করে বলে, আমার মানসিক শান্তি, সাপোর্ট, স্বস্তির জন্য হলে আমার তোমাকেই লাগবে দিয়া। বলে কল কেটে দেয় ইফাজ, আর হতভম্বর ন্যায় বসে থাকে দিয়া। বাঁচতে থাকে ইফাজের বলা কথাটা, বুড়ি করছিসটা কি? হ্যাঁ, সেই কখন থেকে ডেকে চলছি। বলতে বলতে রুমে ঢুকলো দিহান। চকিত দিয়ার করা ভাবনাগুলো ছুটে এলো। রাতের খাবারের জন্য ডাকছিল তাকে, কিন্তু নিজের ভাবনায় এতটা মশগুল ছিল যে কারো ডাক কানে আসেনি দিয়ার। ভাইয়ের কথায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, চট করে বলে ওঠে, কী হয়েছে ভাইয়া, কিছু বলবি? খেতে ডাকছে সবাই, মিথিলা ডাকলো, মা ডাকলো, তবু শুনতে পাসনি? কী এত ভাবছিস? হ্যাঁ আসলে ভাইয়া আমি তো, আচ্ছা বাদ দে, খেতে চল। ভাইয়া কিছু বলার আছে তোমাকে। যেতে লাগছিল দিহান, তাকে থামিয়ে দিল দিয়া। পেছন ফিরে তাকালো দিহান, জানতে চাইলো কি বলতে চায়, কিন্তু হঠাৎ যেন দিহানের কিছু মনে পড়লো। দিয়াকে বলল, উফ, তোকে বলতে তো ভুলেই গিয়েছিলাম। শোন বুড়ি, আজকে দিশার শ্বশুরবাড়ি গিয়েছিলাম সন্ধ্যার পর। বলে একটু থামলো দিহান, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, আদিবের সাথে দেখা হয়েছিল, ওদের দুজনকে 3 দিন আগে আসতে বলেছি। দিশা না আসলেও কি মজা হবে বল? মজা হবে ভাইয়া, অনেক মজা হবে। বিড়বিড় করে বলে উঠল দিয়া। কথাটা ঠিক শুনতে পেল না দিহান। শুনতে না পেয়ে বোনকে জিজ্ঞাসা করলো, কিছু বললি বুড়ি? না ভাইয়া, তেমন কিছু না। দিশা কিছু বলেছে? তেমন কিছু না, বললো তোর সাথে কথা বলে নেবে। বলে প্রতি উত্তর করে যায় দিয়া। প্রতি উত্তরে কিছু বলতে পারে না। দিশা ফোন দিলেই কী বা বলবে সে? তাদের মাঝে তো অদৃশ্য এক দেওয়াল গড়ে উঠেছে। সময়ের ব্যবধানে তা যেন বিশালভাবে আকৃতি ধারণ করছে। কথায় আছে না, বিয়ের পর মেয়েরা পরিবর্তন হয়, পাল্টে যাওয়ার সম্পর্ক দিশার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রভাব ফেলেছে। যতটুকু বাকি ছিল সেটাই ইফিসের সাথে বিচ্ছেদের পর যেন মৃত হয়ে গেছে। বোনকে চুপ থাকে দেখে দিহান আবারও বলল, আদিবের সাথে তো এই প্রথম দেখা। ছেলেটা সত্যি অনেক ভালো, দিশাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ছেলেটার কথা ভাবতেই ভীষণ খারাপ লেগে। 4 বছরের সম্পর্ক ভুলে যাওয়া সত্যি অনেক কষ্টকর। একটু থামলো দিহান, জোরে নিঃশ্বাস টেনে আবারও বলতে লাগলো, দেখ না, মিথিলার সাথে আমার কত বছরের সম্পর্ক, বিয়ের আগে চাকরি ছিল না বলে মানছিল না ওর বাবা, ওকে হারিয়ে ফেলার ভয়ে তো আমার বুক কাঁপতো। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়ান, বোনের দিকে তাকালো। ভালোবাসা হারানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারে দিয়ান। যদিও সে ভালোবাসার মানুষকে পেয়েছে, হারিয়ে ফেলার আগ মুহূর্তে নিজের করে নিয়েছে। সকল ব্যর্থ প্রেমিকের জন্য খারাপ লাগে না দিহানের? মায়া হয়। দিশার সেই প্রাক্তন
প্রেমিকের জন্য ঠিক একই মায়া কাজ করে। দিহান আবারও বলে উঠল, 4 বছর তো কম নয়, সবটা ভুলে নতুনভাবে জীবন শুরু করুক ছেলেটা। দেখিস, ছেলেটা দিশার চেয়েও বেস্ট কাউকে পাবে জীবনে। ভাইয়া, নিজেকে সামলে নিল দিহান। বোনের মাথায় হাত রেখে, এসব নিয়ে ভাবতে হবে না তোর, খেতে আয় বলে ঘর ছেড়ে বেরিয়ে যাবার উদ্দেশ্য নিল দিহান। এবার আর চুপ রইল না দিয়া, চকিত বলে উঠল, ইফাস সেই ছেলে ভাইয়া। দাঁড়িয়ে গেল দিহান, ঠিক বুঝতে পারল না যেন বোনের কথা। বলে উঠল, ইফাস মানে কার কথা বলছিস? ইমতিয়াজ আহমেদ ইফাস, যার সাথে আমার বিয়ে হবার কথা। ইমতিয়াজ? ইমতিয়াজ দিশার সেই প্রাক্তন প্রেমিক ছিল? কি বলছো তুমি এসব? ইমতিয়াজ কেন করবে এমনটা? অবাকের ন্যায় জিজ্ঞাসা করলো দিহান। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া, বলে উঠল, জানি না ইফাস ভাইয়া, ইফাস কেন এমন করছে, তবে ইচ্ছে করে সবটা করছে। উনি আমাকে দিয়ার সাথে বিচ্ছেদের কারণ ভাবে। তোকে ভাবে মানে? হ্যাঁ ভাইয়া, দিশার বিয়ের কথাটা যদি ওনাকে জানাতাম তবেই নাকি দিশাকে হারাতো না। আমাকে ব্লেম করে উনি। কিন্তু তুই তো এর কিছুই জানিস না। দিশা বিয়েটা তো আচমকা হলো। ইফাস তো সেইটা বিশ্বাস করতে চাইছে না ভাইয়া। ওনার ধারণা আমি এর পিছনে আছি। মাসখানেক আগে হঠাৎ করে আমাকে প্রায় উঠিয়ে নিয়ে গেল। তখন উঠিয়ে নিয়ে গেল মনে? বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো দিহান। সহসা চুপ করে গেল দিয়া। ভাবলো এই টপিককে হাইড করতে গেলেও পারতে, কিন্তু না, ভাইয়াকে আজকে সবটা জানাতে হবে। দিহানের হাত ধরে বিছানায় বসতে বলল দিয়া। একটু সময় নিয়ে বলে উঠল, দিশার বিয়ের পর সপ্তাহখানেক পাগলামো চলে ইফাজের। অনেক বোঝা ওনাকে, কিন্তু কিছুতেই যেন কাজ হয় না। হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, দিশার নাগাল না পেয়ে আমাকে রাস্তায় বিরক্ত করতো। বোঝা দাও না মনকে, কিন্তু কখনোই শুনিনি। তারপর হঠাৎ শান্ত হয়ে যায়, দেখা মেলে না তার। এটুকু বলে সামান্য থামলো দিয়া। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, মাসখানেক আগে তুই রেস্টুরেন্ট যেতে বলছিস ভাবিকে নিয়ে, তুই আসছিস বলে। সেদিন রেস্টুরেন্টে গিয়ে হঠাৎ ইফাজের সাথে দেখা। আমাকে দেখে যেন পুরনো রাগ নতুনভাবে ধরা দিল। এক প্রকার জোর করে নিয়ে গেল সেখান থেকে। তাকে কল দিতে মোবাইল ছিনিয়ে নিয়ে সুইচ অফ করে দিল। আবারও বোঝালাম ওনাকে, নতুনভাবে সব ভুলে জীবন শুরু করতে বললাম। সবটা শুনে শান্ত ও স্থির হয়ে শুনল, কিন্তু বুঝলো না। খুব তাড়াতাড়ি আমাকে সারপ্রাইজ দিতে চাই সেটা বলেই চলে গেল। থেমে গেল দিয়া, তাকালো ভাইয়ের দিকে। রেগে গেছে দিয়ান। বিবর্ষ বর্ণের চোখ দুটো যেন তাই বলছে দিয়াকে। হ্যাঁ, রেগে গেছে দিয়ান। বোনকে জোর করে নিয়ে যাওয়ার কথাতে ইফাজের প্রতি রাগ দিয়ানের। আদরের বোনকে একটা টোকা দিতেও রাজি নয় দিয়ান, হোক না সেটা অন্য কারো থেকে। ভারী কণ্ঠে দিয়াকে শুধল, আমাকে আগে জানাসনি কেন? এনগেজমেন্টের দিনে জানতে পারছি ওটা ইফাজ। ফোনে কথা বলেও বুঝতে পারিনি এমনটা। ওনার ইমতিয়াজ নামটাও জানতাম না আমি। সেদিনে এই কথা বলতে গিয়েছিলাম তোমার কাছে, কিন্তু ইফাজ। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। একটু থেমে গিয়ে মাথা নিচু করে বলল, দিহান বলল, এখন কি চাইছিস তুই? বিয়েটা করবি না তাই তো? আমি চাই না ইফাজের সাথে তোর বিয়েটা হোক। কালকেই ওর সাথে দেখা করছি আমি। ওর সাহস হয় কি করে আমার বোনের সাথে এমন করে? কি চাইছে কি ও? চাই না, না ভাইয়া, ওনাকে বিয়ে করতে চাই না আমি। আমার প্রতি ওনার এই অভিযোগ, ভুল বোঝাবুঝি নিয়ে কখনোই ওনার সাথে থাকতে পারবো না আমি। প্লিজ ভাইয়া, তুই কিছু কর। তোকে এসব নিয়ে ভাবতে হবে না বুড়ি। আমি দেখছি, কালকে ইফাজের সাথে কথা বলবো আমি। খেতে আয় এখন, তুই যা, একটু পর আসছি। বাধা দিল না দিয়ান, আর না কিছু বলতে চাইল। তাড়াতাড়ি আসতে বলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দিয়ান যেতে চোখ দুটো ঝাপসা হয়ে আসলো দিয়ার। জানে না, কিন্তু হঠাৎ এক অদ্ভুত শূন্যতা অনুভব করলো। কি শূন্যতার কারণ কি ইফাস? না না, তার ইফাজ হয়তো পারে না। মনকে কড়া শাসন করলো দিয়া, কিন্তু অবুঝ মনটা যেন কিছুই মানল না। নিজের মনকে সায় না দিয়ে বলতে বাধ্য দিয়া, ভালো লাগে ইফাজকে। ইফাজের অদ্ভুত সে সাউনি কিছু একটা হয় দিয়ার। সেই প্রথম সাক্ষাতের মতো। অনলাইনে দিশা ও ইফাজের প্রেমটা পাকাপোক্ত হলে প্রায় 8 মাসের মাথায় দেখা করে তারা। তাদের কলেজের কাছে একটা রেস্টুরেন্টে আছে ইফাজ। প্রথম সাক্ষাৎ একা করবে না বলে দিয়াকেও নিয়ে যায় দিশা। তারা যেতেই অদ্ভুতভাবে দৃষ্টি নিক্ষেপ করে ইফাজ দিশার দিকে নয়, দিয়ার দিকে। তাতেই যেন অপ্রস্তুত হয়ে পড়ে দিয়া, মাথা নিচু করে ফেলে। কিন্তু ইফাজের দৃষ্টি হতে রক্ষা পায়নি। ইফাজকে ভালো লাগে দিয়ার, কিন্তু বান্ধবীর বয়ফ্রেন্ডের ভাবনাই যেন সেই ভালো লাগা চাপিয়ে দেয়। মনে মনে দোয়া করে দিশা যেন এই ছেলেটার প্রতি সিরিয়াস হয়, তাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়। দিয়ার দোয়া লেগেও গিয়েছিল, টিকে গিয়েছিল 4 বছরের সম্পর্ক। 4 বছর পর হঠাৎ ভাঙন ধরে ইফাজ ও দিশার সম্পর্কের মাঝে। নানান কথা বলে ইফাজ বিয়ের জন্য চাপ দিতে থাকে দিশাকে। অভিযোগ করে অন্য সম্পর্কে জড়িয়েছে, এসব দিয়াকে বলে মুখ ভার করে থাকতো দিশা। দিয়া সত্যি জানতে চাইলে সে সূক্ষ্মভাবে এড়িয়ে যেত। এরপর আর কথা বাড়াতে পারত না। তবে সপ্তাহখানেক পর ঠিক জানতে পারলো দিশার দুলাভাইয়ের বন্ধুর সাথে প্রায় কথা হয় তার।
যে কেউ নির্দ্বিধায় বলতে পারবে তাদের প্রণয়ের সম্পর্ক আছে। চুপ থাকতে পারে না দিয়া, বলেই ফেলে দিশাকে। এত রাগারাগি করে দিশা ইফাজকে গালমন্দ করে দিয়ার সাথে কথা বলা বন্ধ করে দেয়। দূরত্ব সৃষ্টি হয় তাদের বন্ধুত্বের মাঝে। তবে কিছুদিন পর দিয়া জানতে পারে ইফাজের সাথে দিশার সবটা ঠিক হয়েছে। দিয়ার সাথেও সবটা ঠিক করে নেয় দিশা, যদিও আগের ন্যায় বার্তা আলাপ হয় না। কেটে যায় আরও মাসখানেক। রাতে প্রায় 11টার হঠাৎ দিশার কল আসে দিয়ার কাছে। খানিকটা অবাক হয় দিয়া, নিজেকে সামলে রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে দিশা বলে, একটা কথা বলার আছে দিয়া। বলে, আমাকে কিছু বলতে তোর কি জিজ্ঞাসা করতে হবে? বলে ফেল। সামনে শুক্রবার আমার বিয়ে। অবাক হয় দিয়া, নিজেকে সামনে বলে, এত রাতে ফোন করছিস, মজা নিচ্ছিস আমার? এই বলতেই ফোন দিচ্ছিস? সামনের শুক্রবার হলে মাঝে আর 2 দিন। আমাকে বোকা পেয়েছিস? সত্যি বলছি, হঠাৎ করেই সবটা হয়ে গেল। মাত্র কিছু কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। কাল সকালে আবার ছুটতে হবে। কি বলছিস এসব? মাথা ঠিক আছে? ছেলেটা কে? বলতেই ইফাজের কথা ভেবে চুপ করে যায় দিয়া। মুহূর্তে চোখ মুখ থেকে এক উচ্ছ্বাস দেখা দেয়। বলে ওঠে, সত্যি বলছিস তো? বিয়ে হচ্ছে তো তোদের? ইফাজ ভাইয়া এত তাড়াতাড়ি সবটা ম্যানেজ করে ফেললো? ছেলেটা ইফাজ নয় দিয়া, মানে? মুখ ফুটে বেরিয়ে এলো দিয়ার। যেন উচ্ছ্বাসে মেয়ে উঠেছিল ঠিক তেমনই নিভে গেল। দিশা বলে উঠল, ভাইয়ের বন্ধু ও। যার সাথে কথা বলতে সে ছেলেটা? ওর নাম আদিব। ভাইয়ের বন্ধু? দেশের বাইরে থাকতো, মাসখানেক আগে দেশে এসেছে। বাসায় এসেছিল, আমাকে দেখেই পছন্দ করেছে, তাই তো। আদিব অনেক ভালো ছেলে দিয়া। আর ইফাজ ভাইয়া, উনি কি জানে তোর বিয়ের কথা? পাগলি তুই, ওকে ঘুণাক্ষরে জানানো যাবে না। তুই ওকে বলবি না, কথা দে আমাকে। দিশার কথায় সামান্য রেখে যায় দিয়া। বলে ওঠে, আরে তুই মনে করলেই জানতে পারবে না? এমন কেন করছিস ওর সাথে? হ্যাঁ, জানাবো না। তোরা তো জানলে ওর জানার প্রশ্নই আসে না। আর বিয়েটা তো বড় করে হবে না? একবার কবুল করে আদিবের হাত ধরে যেতে পারলে ইফাজ কিছু করতে পারবে না। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল দিয়া। কিছু বলতে চাইল, দিশা থামিয়ে দিল তাকে। বলতে লাগলো, আত্মীয় স্বজন তেমন কাউ থাকবে না। আমরা কয়জন লাগবে না, তোরা কয়জন থাকলে যথেষ্ট। হলুদের দিন সকালে আসবি। তোকে প্রথম জানালাম, ওদের জানাচ্ছি। তুই কি সত্যি বিয়েটা? হ্যাঁ, আসার পর সবটা জানাবো। ইফাত যেন কখনোই আমার বিয়ের ব্যাপারে জানতে না পারে। ওর সাথে আমার ঠিক যায় না। কোন দুঃখে যে 4 বছরের সম্পর্কে ছিলাম, আমার জন্য আদিবই ঠিক আছে। বিয়ের আগের দিন বাকি বান্ধবীগুলোর সাথে খুশি মানে দিশার বাসায় গিয়েছিল দিয়া। তবুও যেন মনের ভাবনায় ইফাত ছিল। দিশাকে গিয়ে পায় না তারা। 2 দিন সব কিছু ম্যানেজ করতে বেগ পেতে হয়। কেনাকাটা শেষ হয় না বলে হলুদের রাতে ব্যস্ত থাকে দিশা। দিয়াসহ বাকি বান্ধবীরা অপেক্ষা করতে থাকে তার জন্য। বেশ রাত করে বাসায় ফিরে। বান্ধবীদের অনেক দিন পর দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে দিশা। ব্যস্ত হয়ে পড়ে সবার সাথে। রাতে সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। প্রথম কোনো বান্ধবীর বিয়ে হচ্ছে বলে আনন্দের সীমা থাকে না সবার মাঝে। এর মাঝে দিয়া দিশাকে জিজ্ঞাসা করে ইফাজের কথা। তার বিয়ের কথা জানতে পারলে ঠিক কিভাবে নিবে তা জিজ্ঞাসা করে। তাতে কিছু চিন্তিত ভাব দেখায় দিশাকে। বলে ওঠে, ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক। ইফাজ একটা সাইকো, জানতে পারলে খুব ঝামেলা করবে। ইফাজ ভাইয়া তো তোকে ভীষণ ভালোবাসে। তবে ওনাকে বিয়ে করতে সমস্যা কোথায় ছিল? ওর এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা আমার প্রয়োজন নেই। যেখানে স্বাধীনতা নেই সেখানে ওর ভালোবাসা দিয়ে কি করব? এটা করো না, ওটা করো না, ওর সাথে কথা বলো না, এগুলো জাস্ট নিতে পারছিলাম আমি। স্বাধীনতা চাই আমার। আরও তো কারোর সাথে কথা বললে সন্দেহের তালিকায় আনতো আমাকে। রিশাদ ভাইয়ের সাথে শিয়াব ভাইয়ের সাথে কথা বলতেই সেগুলো কি মিথ্যে ছিল? ওদের সাথে যে একটা আলাদা সম্পর্ক ছিল তোর, সেটাও কি মিথ্যে ছিল? সহসায় জবাব দিতে পারল না দিশা। একটু থেমে বলল, কী সম্পর্ক ছিল ওদের সাথে আমার? জাস্ট একটু কথা বলতাম ওদের সাথে। তাতে কম অপদস্থ করেনি ইফাজ আমাকে। মোবাইল চাইতো, একে ওকে আমার পিছনে লাগিয়ে দিত, নজরবন্দি রাখতো সবসময়। আচ্ছা, এসব বাদ দে। আর আদিব ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো তোর? আদিবের কথা বলতে লাজুকতা নেমে এলো দিশার চোখে মুখে। সামান্য হেসে বলে উঠল, বলেছিলাম না ভাইয়ের বন্ধু মাসখানেক আগে বাসায় এসেছে। ভাইয়ের সাথে তখন সামান্য পরিচয়। কিছুদিন পর ভাইয়ের আইডি থেকে ওর ফেসবুক আইডি পেয়ে যাই। তারপর কথা হতো। কীভাবে যেন ওকে ভালো লেগে যায়। জানিস তো, ভাইয়া আমার বিয়ের কথা বলেছিল, তখন আদিবের কথাটাই বললাম। ওর সাথে কথা বলে 26 দিন ভালো লেগে যায়। বাসায় কেউ আর না করেনি। মাত্র 26 দিনে প্রেমে পড়ে গেলি, আর তার পূর্ণতা দিতে বিয়ে করছিস? সুপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে উঠল দিয়া। সবটা শোনার পর যেন ভাষা হারিয়ে ফেলেছি।
মাত্র 26 দিনে কি প্রণয়ের সম্পর্ক হয়? হয়তো হয়। আর দিশার ক্ষেত্রে এটাও সম্ভব। মাথা জাকিয়ে হ্যাঁ বলল দিশা। তাতে দিয়া কিছুটা চাপা রাগ নিয়ে বলল, ইফাজ ভাইয়ের 4 বছরের ভালোবাসায় তো 26 দিনের সম্পর্কে হেরে গেল দিশা। বললাম তো তোকে, ওর সাথে আমার যায় না। ওর সাথে 4টা বছর কিভাবে প্রণয়ে থেকেছি তা ভেবে আমার এখন আফসোস হচ্ছে বলে সবাইকে নানান সতর্কবার্তাবাণী করে উঠল। ইফাজ যেন কিছুতেই তার বিয়ের ব্যাপারটা জানতে না পারে, কেউ যেন অনলাইনে কোনো ছবি না ছাড়ে, শুধু কালকের দিনটা। এভাবে আরও নানান সতর্কতা, সব মিলিয়ে সেই রাতটা কেটে দিল। পরদিন বাসার মধ্যে বেশ আনন্দ আয়োজনে দিশার বিয়েটা সম্পূর্ণ হলো। সবাইকে বিদায় জানিয়ে আদিবের হাত ধরে শ্বশুরবাড়ি পাড়ি জমালো। কিন্তু এর কিছু পর জানতে পারল না ইফাজ। 4 বছরের প্রেমিকা সূক্ষ্মভাবে ধোঁকা দিল ইফাজ টেরও পেল না। দিয়া যখন সবটা স্বাভাবিকভাবে নিল, ঠিক তখনই যেন দিয়াসহ তাদের বান্ধবীর উপর ছোটোখাটো ঝড় নেমে এলো। কীভাবে যেন দিশার বিয়ের ব্যাপারটা জেনে গেল ইফাজ। সরাসরি অনলাইনে কল দিল দিয়াকে। দিশার বাসার কাছাকাছি এক বান্ধবীর বাসা ছিল সবাই। ইফাজের কলে সবাই খানিকটা চমকে উঠল। তৎক্ষণাৎ বুঝতে পারল ইতিমধ্যে সবটা জানতে পেরেছে ইফাজ। নিজেদের মধ্যে খানিকক্ষণ আলোচনা চলল, তবে কলটা ইগনোর করার উপায় থাকলো না দিয়ার। কিছুটা সাহস সঞ্চয় করে কলটা রিসিভ করে ফেলল দিয়া। সময় ব্যয় করল না ইফাজ। সহসা ভারী কণ্ঠে গম্ভীর গলে বলে উঠল, দিশার বিয়ে হয়েছে? জবাব দিতে পারল না দিয়া, চুপ করে রইল। আবারও একই কথা জিজ্ঞাসা করল ইফাজ। ধীর গলায় বলে উঠল, আপনি কিভাবে জানলেন? যেভাবে জেনেছি। সত্যি বলো দিয়া, আসলে ভাইয়া দিশা ওর বিয়ে হয়েছে কি না? ধমকে উঠতেই বলে ফেলল দিয়া। জোরে জোরে বলার কয়েক নিঃশ্বাস ছাড়ল ইফাজ। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো। এর মাঝে পাশে বাকিদের ফিসফিসানি আওয়াজ কানে গেল ইফাজের। বলে উঠল, ও আচ্ছা, তোমার দিশার সাথেই আছো, সবটাই জানতে, শুধু আমার থেকে লুকিয়ে গেছো? জবাব দিতে পারল না দিয়া। পাশ থেকে বাকিরা আবার দিশার হয়ে সাফাই দিতে লাগলো। সেসব কথা কানে নিল না ইফাজ। বলে দিল, দিশাকে ফোনটা দাও, নয়তো তাকে ফোন অন করতে বলো। দিশা নেই। আর নাটক করতে হবে না দিয়া, আমি জানি ও তোমার সাথে আছে। ফোন দাও ওকে। জানতে চাই কেন এমনটা করলো। বেশ ধমকে উঠল ইফাজ। আর চুপ থাকতে পারল না দিয়া। ইফাজকে বলে দিল দিশা নেই, এখন শ্বশুরবাড়িতে গেছে। তাতে আরও ক্ষিপ্ত হলো ইফাজ। রাগারাগি করে জানতে চাইল দিশার শ্বশুরবাড়ির ঠিকানা। জানে না দিয়া, সত্যি বলল। কিন্তু বিশ্বাস করল না ইফাজ। নানান কথা বলতে লাগলো দিয়াকে। সবটা জানার পর তাকে কেন বলল না তা বলে অভিযোগ তুলল। চুপচাপ শুনেই গেল দিয়া। ইফাজ রাগী সুরে বলল, তোমাকে অন্তত ভালো ভেবেছিলাম দিয়া, কিন্তু তুমিও আমাকে ঠকালে। সবটা জানার পর লুকিয়ে গেলে। আচ্ছা, দিশার শ্বশুরবাড়ির ঠিকানা বলবে না ঠিক আছে, আমি খুঁজে বের করবো, তারপর তোমার বান্ধবীর সাথে আমার বোঝাপড়া হবে বলেই কল কেটে দিল। এদিকে হতভম্বার ন্যায় বসে রইল দিয়া ও দিয়ার বাকি বান্ধবীরা। রাত হতে বেড়ে গেল ইফাজের পাগলামি। দিয়ার শ্বশুরবাড়ির খোঁজ নিয়ে পৌঁছে গেল সেখানে। গভীর রাতে একের পর এক দিশার শ্বশুরবাড়ির ছবি তুলে সেন্ড করতে থাকলো দিয়ার মোবাইলে। সাথে নানাভাবে হুমকি দিতে থাকলো। ইফাজের জন্য মায়া লাগলো। দিশার কথা ভেবে ভয়ে সংশয় বুকে কাঁপতে লাগলো দিয়ার। কোনো রকমে সেই রাতটা কেটে গেল। দিয়ার মনে ভয় থাকলো। দুদিন যেতে ধীরে ধীরে তা শান্ত হয়ে গেল। ইফাজকে নিয়ে দিয়ার ভীতি কেটে উঠতে হঠাৎ তার পিছু নিতে থাকে ইফাজ। নানানভাবে দিশাকে নিয়ে ছেড় দিতে লাগলো। বারংবার দিয়ার কাছে জানতে চাইলো সবটা জেনে কেন এমনটা করলো সে। দিয়া কোনোভাবেই বিশ্বাস করলো না। দিয়া বোঝায় ইফাজকে, বোঝে ইফাজ। একসময় ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কোথাও পাওয়া যায় না। পরিশেষে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে দিয়া। ভাবে তার কথা হয়তো বুঝতে পেরেছে ইফাজ। মাসখানেক পর হঠাৎ দিয়াকে রেস্টুরেন্টে দেখে ইফাজ তখনও যেন পুরনো ব্যথা জাগ্রত হয়। সবার সামনে অপমান করে দিয়াকে। দিয়া কিছু বলতে প্রায় টেনে নিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। হাতের মোবাইল নিয়ে সুইচ অফ করে দেয়। সেদিন ইফাজ যে কে বোঝায় দিয়া ভদ্র ছেলের মতো কিছুক্ষণ ভাববে ইফাজ। চুপ করে থাকে, শান্ত হয়ে শুয়ে দিয়ার বলা কথাগুলো। তারপরে মুচকি হাসে। দিয়াকে বলে, খুব তাড়াতাড়ি তোমার জন্য সারপ্রাইজ আছে। দিয়া, এই দিয়া, আর কত ঘুমাবি? শপিংয়ে যেতে হবে ওর। কারোটাকে ঘুম ভেঙে গেল দিয়ার। পিটপিট করে চোখ মেলে দাঁড়িয়ে থাকতে দেখলো তার ভাবি মিথিলাকে। ঘুম ঘুম চোখে বলে উঠল, ভাবি ডাকছো কেন? মাত্র ঘুমিয়েছি তো, এমনিতে রাতে ঘুম নেই। সারা রাত ইফাজ ভাইয়ের কথা ভাবলে কি ঘুম হবে? আর তো কটা দিন, এরপর তো এক্কেবারে যাবি তার কাছে। এই কয়েকটা দিন তো একটু ঘুমিয়ে শরীর স্বাস্থ্য ঠিক কর দিয়া, তার কাছে গেলে তো এই ঘুমানোর সুযোগটাই পাবি না বলে মুচকি হাসলো মিথিলা। এদিকে ইফাজকে নিয়ে ভাবির লাগামহীন কথা ঘুমটা পুরোপুরি ছুটে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। তবে ভাবির কথা তো মিথ্যে নয়। ইফাজকে নিয়েই তো ভেবেছে সারা রাত। ভাইয়ের বলা কথাগুলো কিভাবে নিবে তা ভেবেই খানিকটা অস্থির। এবার উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আসরের আজান দিবে, শপিংয়ে যেতে হবে, কিছু কেনাকাটা আছে।
ভাইয়া কোথায় ভাবি? কিছু কাজ আছে বলে দুপুরে বেরিয়েছে, ঠিক বলে তো গেল না। আরও কিছু বললো না দিয়া। বুঝে গেল দিয়ানে হয়তো ইফাজের সাথে কথা বলতে গেছে। খানিকটা চিন্তামুক্ত হলো দিয়া। বাকিটা এখন দিহান বুঝে নেবে, এটা ভেবে যেন খুশি হলো। তুই ইফাজকে বিয়েটা করে নে বুড়ি। আমি জানি ওর কাছে তুই সুখে থাকবি, অনেক ভালো রাখবে ইফাজ তোকে। খানিকটা চমকে উঠল দিয়া। আশ্চর্য নয় তাকিয়ে রইল দিহানের দিকে। ভাইয়ের কথাগুলো বুঝতে যেন মিনিট খানিক সময় লাগলো। আশ্চর্য সুর তুলে প্রশ্ন করলো, কি বলছিস তুই ভাইয়া? সবটা জানার পর ইফাজকে বিয়ে করতে বলছিস আমাকে? সবটা জানি তো বলেই তো তোকে বিয়েটা করতে বলছি। ছেলেটা তোকে বড্ড প্রয়োজন রে বুড়ি। নিশ্চুপ হতভম্ব দিয়া ভাইকে কি বলবে বুঝতে উঠে পারল না। বিয়েটা ভাঙার দিহানি ভরসা ছিল, আর সেই বলছে ইফাজকে বিয়ে করে নিতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বেস্ট ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিককে নিজের স্বামী হিসাবে কিভাবে মেনে নেবে? না না, পারবে না, বলে উঠল। এ আমি কিছুতেই পারবো না ভাইয়া। ইফাজকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবি না বুড়ি? ছেলেটা দিশার প্রাক্তন ছিল বলে কি তোর সিদ্ধান্ত? মাথা চাকলো দিয়া। হ্যাঁ, এটাই কারণ দিয়ার বিয়েতে না করার জন্য। আর সবচেয়ে বড় কথাটা হলো ইফাজের পাগলামি। ইফাজের পাগলামি বড্ড ভয় দিয়ার। দিশাকে হারিয়ে ঠিক কতটা পাগলামি করেছে তা বেশ জানে। বান্ধবীর ভালোবাসায় কীভাবে নিজের ভাগ বসাবে সে। সাহসায় কিছু বলল না দিয়ান। সামান্য চুপ করে দিয়ার হাত ধরল, বিছানায় বসিয়ে নিজে বসলো। একটু সময় নিয়ে বলে, আচ্ছা বেশ, বুঝলাম তোর কথা। এখন আমার কিছু কথার উত্তর দিবি তো? আমার মাথা ঝাঁকলো দিয়া। একটু সময় নিয়ে দিহান বলতে লাগলো, ধর তুই আজকে চিনিস না, তোদের বিয়ে ঠিক হবার আগে কখনো দেখিসনি, দিশার প্রেমিকও ছিল না। ইফাজকে যতটা চিনিস সবটা তোদের বিয়ের ঠিক হবার পর। বুঝতে পারছিস আমার কথাটা? আচ্ছা এবার ধর, ইফাজ অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, 4 বছরের জায়গায় আরও 2 বছর বাড়িয়ে 6 বছরের সম্পর্ক। দিশার চেয়ে বেশি সে ভালোবাসত মেয়েটাকে। মেয়েটা ধোকা দেওয়ার পর পাগলামি করতো, কিন্তু এর কিছুই তুই অবগত ছিলি না, জানতি না ইফাজের পোস্ট। তখন তখন কী করতি? বিয়ে না করতে? সহসায় জবাব দিল না দিয়া। ভাইয়ার কথাটা মন দিয়ে শুনল। হ্যাঁ, তখন কখনোই বিয়েতে না করতো না দিয়া, কিন্তু এখন এসব কিছুই না, সবটাই শুধু ধারণা মাত্র। বলল, কিন্তু এসব তো ধারণাই মাত্র ভাইয়া। ইফাজ দিশার প্রাক্তন, এটা সত্যি। হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু ফ্রেন্ডের প্রাক্তনকে বিয়ে করা যাবে না এমনটা তো নয় ভাইয়া। তুই কথা বলছিস? অবাকের সুর তুলে বলল দিয়া। ভাইয়ের কাছে সে সমাধান নিতে এসেছিল, কিন্তু তাকে বিয়ে করার জন্য রাজি হবার জন্য বোঝাচ্ছে। দিয়ান বলল, বলেছি। ওদের মাঝে জাস্ট একটা প্রণয়ের সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী তো ছিল না। বিয়ের আগে অনেকের সম্পর্ক থাকে, কিন্তু সব সম্পর্ক তো আর পূর্ণতা পায় না। দিয়ানের কথা বুঝেও বোঝার চেষ্টা করল না দিয়া। খানিকটা রেগে গেল ভাইয়ের প্রতি। রাগে সুর তুলে বলতে লাগলো, ইফাজ তোকে এসব বুঝিয়েছে তাই না? থাক, কিছু করতে হবে না তোর। বাবাকে সবটা জানাবো আমি। জানি বাবা বুঝবে আমার কথাটা, ভেঙে দিবে বিয়েটা। এসব বাবাই আমাকে বুঝিয়েছে বুড়ি। কথাটা বলে বিছানা ছেড়ে উঠে যাচ্ছিল দিয়া, কিন্তু দিহানের কথা বলা কথাটা উঠতে পারল না। স্থির হয়ে সেখানে বসে রাখলো। খানিক সময় নিয়ে দিহানকে প্রশ্ন করলো, বাবা? হ্যাঁ বাবা, বাবাই আমাকে বলেছে তোকে বোঝাতে। ইফাজ তো নিজেই বলেছিল তোর মত না থাকলে এই বিয়েটা ভেঙে দিতে। হতভম্ব দিয়া স্থির হয়ে নিশ্চুপ বসে রইল। কিছু বলার মতো খুঁজে পেল না। আর কি বলবে? তার বাবা হয়তো বিচক্ষণ মানুষ, ভেবেছিল সবটা জানার পর মোটেও রাজি হবে না বিয়েতে, ভেঙে দেবে বিয়েটা। কিন্তু সেই মানুষটাই তাকে বোঝাবে বলেছে দিহানকে। সেসব ভেবে চুপ করে রইল দিয়া। খানিকটা সময় নিয়ে দিহান আবারও বলতে লাগলো, কাল রাতে তোর থেকে সবটা শোনার পর আমার ভীষণ রাগ হয়েছিল ইফাজের প্রতি। সেই রাগ নিয়ে বাবার সাথে কথা বলি, সবটা জানি। বাবা বোঝালো আমাকে, রাগের বসে হুটহাট সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এও বলল আমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে ইফাজের সাথে কথা বলতে হবে। ইফাজের সাথে দেখা করলাম, সবটা বললাম। ইফাজ মোটেও অবাক হলো না, হয়তো জানতো এমনটাই হবে। সেও আমাকে বোঝালো তোর মত না থাকলে বিয়েটা ভেঙে দিতে বলল। তোর অসম্মতিতে ইফাজ তোকে বিয়ে করবে না বলল। একটু থামলো দিহান। ইফাজের সাথে বলা কিছু কথা হয়তো লুকিয়ে গেলে দিয়ার থাকে। খানিকটা সময় নিয়ে আবারও বলতে লাগলো, কিন্তু ছেলেটা যতই না বলুক আমি বুঝে গেছি ওর তোকে প্রয়োজন, বুড়ি, বড্ড প্রয়োজন। প্রশ্নবিদ্ধ হয়ে উঠলো দিয়ার চোখ মুখ। ঠিক বুঝতে পারলো না ভাইয়ার কথাটা কি বলতে চাচ্ছে। কি বলতে চাইছিস তুই? দিয়া তোকে সর্বক্ষণের জন্য চাই বুড়ি, একজন স্ত্রীরূপে, বন্ধুরূপে। তোর থেকে সেই মানসিক সাপোর্ট চাই যা ওর প্রয়োজন। একটু থামলো দিহান, সেকেন্ড সময় নিয়ে আবারও বলতে লাগলো, ধোঁকা খেয়েছে ছেলেটা, ভালোবেসে ঠকেছে, নতুন আর কাউকে বিশ্বাস করতে পারবে না। কিন্তু তোকে বা তোকে না চাইতেও বিশ্বাস করে ফেলেছে। একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযুক্ত মানুষের জন্য হলে তোকে চাই। এসব সত্যি নয় ভাইয়া।
ইফাজ তো আমাকেই দায়ী করে দিশার বিয়ের জন্য, আমাকে ব্লেম করে ওদের বিচ্ছেদের কারণ হিসেবে। হ্যাঁ, এটা ঠিক যে একসময় তোকে এর কারণ ভাবতাম, কিন্তু এখন এখন ইফাজ ওর ভুলটা বুঝতে পেরেছে। বুড়ি জেনে গেছে সত্যিটা, তাই ও তোকে আর জোর করতে চায় না। এবার অবাক হলো দিয়া, কৌতূহল চোখে তাকিয়ে রইল দিয়ানের দিকে, কিন্তু এই ব্যাপার জানতে চাইল না কিছু। বেশ ভালোভাবেই বুঝলো দিয়ানের কথা। ইফাজ দিশার প্রাক্তন ছিল বলে যে বিয়েটা করতে চেয়েছে তা না, দিয়া এমনটা, তাতে আপত্তি নেই তার। কিন্তু দিয়ার মন মস্তিষ্ক তো অন্য কোথায় বাসা বেঁধেছে। দিশা বলেছিল তাকে ইফাজ একটা সাইকো, তার সাথে সংসার কিছুতেই সম্ভব নয়। তাদের বিয়ের পর তার সাথে কিছু করবে না, তা তো জানে না দিয়া। তাছাড়া দিয়া নিজেও দেখেছে ইফাজের পাগলামিগুলো, তার জোরে ঠিক এই কারণে বিয়েতে সায় দিচ্ছে না দিয়ার মন। মনের কথা চেপে না রেখে ভাইয়াকে বলেই ফেলল দিয়া। তা শুনে সামান্য হাসলো দিয়ান। বলল, দিশার সাথে বিচ্ছেদের কারণ হিসেবে ইফাজ তোকে দায়ী করতো, কিন্তু তার জন্য তোকে কি কখনো হার্ট করেছ? আচ্ছা ধর, তোদের বিয়ে হলো, বিয়ের পর ইফাজ যদি অন্যথায় কোনো সম্পর্ক বা কোনো মেয়ের সাথে কথা বললে তোর খারাপ লাগবে না? সামান্য ভেবে মাথা জাগলো দিয়া, বোঝালো হ্যাঁ। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো দিয়ান। বলল, ঠিক এটাই ইফাজের সাথে ঘটেছিল। ইফাজের সাথে সম্পর্ক থাকাকালীন দিশা আরও সম্পর্কে জড়িয়েছিল, আর এতেই ইফাজ রাগ ছিল। ভাবলো দিয়া, হ্যাঁ, ভাইয়ার কথা তো ফেলে দেবার নয়। ইফাজের সাথে সম্পর্ক থাকালীন আরও সম্পর্কে জড়িয়েছিল। 26 দিনের সম্পর্কে বিয়ে, এর কোথাও তো ইফাজের দোষ নেই, বরং বারংবার ঠকে গেছে ছেলেটা। খানিকটা ভাবলো দিয়া, সময় নিয়ে বলল, আচ্ছা বেশ, তোর কথাই মানলাম, কিন্তু দিশাকে কি ভুলতে পারবেন উনি? সবটা ভুলে সংসার করতে পারবে, ভালোবাসতে পারবে আমাকে? একটাবার সুযোগ দিয়ে দেখ। সবটা ভুলে তোকে আপন করতে চেয়েছে, দায়িত্ব নিতে চেয়েছে, যখন ভালোবাসাটাও হয়ে যাবে। আর কিছু বলল না দিয়া। আর দিহান না জিজ্ঞাসা করলো। ভাবলো দিয়া সময় নিয়ে ভাবার জন্য ভাইয়ের কাছে সময় চাইল, নিজের সিদ্ধান্ত জানাবে বলে। তাতে দিয়ান রাজি হলো, সঠিক সিদ্ধান্ত যেন নেয় এও বলল। বেরিয়ে গেল ঘর ছেড়ে। দিয়ার সেই ভাবনা চলল আরও 2 দিন। ঠিকমতো খাওয়া দাওয়া চলল না। নিজের জীবনে এত বড় সিদ্ধান্ত ঠিক ভুল বোঝার চেষ্টা করলো। পুরো 2 দিন পর অবশেষে নিজের সিদ্ধান্ত অটল হলো দিয়া। কিন্তু তাতে ইফাজের সাথে দেখা করতে চায় না, কথা বলতে চায় না। কল দিল ইফাজকে, জানালো দেখা করার। রাজি হলো ইফাজ। সারাক্ষণ জানিয়ে দিল, ভাইকে বলে বেরিয়ে গেল। ইফাজের বলা পার্কে গিয়ে দেখা হলো তার। বেশ খানিকটা সময় নীরবতা কেটে গেল। পাশাপাশি দুজন বসে কেউ কোনো কথা বলল না। দিয়া বুঝতে পারল না কী বলে শুরু করবে। নীরবতা ভেঙে ইফাজ বলে উঠল, আমি বাসায় বলে দিব দিয়া, আমি বিয়েটা করতে হবে না। আমি চাই না আবারও জোর করে একটা সম্পর্কে জড়াতে। নিশ্চুপ হয়ে রইল দিয়া, প্রতি উত্তরে কিছু বলল না। খানিকটা চুপ থেকে ইফাজ আবারও বলল, জোর করে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে জড়াতে চাই না। জোর করে কিছুই পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না দিয়া। দেখলে না, ভালোবেসে দিশাকে নিজের সাথে জড়াতে চেয়েছি, পারলাম না। ও হয়তো আপনাকে চায়নি ইফাজ, হয়তো না, ও আমাকে কখনোই চায়নি। আরে যেখানে ভালোবাসা নেই সেখানে চাওয়া পাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? ও তো আমাকে কখনোই ভালোবাসেনি। ভাবলেও তো এভাবে ঠকাতে পারতো না, আমাকে বেইমানি করতে পারতো না। বেশ জোরেই বলল কথাগুলো। পরক্ষণে নিজেকে শান্ত করলো ইফাজ। দিয়া বলল, তাহলে ওর কথা ভেবে দিন রাত কষ্ট পাচ্ছেন কেন? সবটা ভুলে নতুনভাবে শুরু করতে পারছেন না কেন? নতুনভাবে শুরু করার জন্য বিশ্বাস করতে পারছি না কাউকে, ভরসা করতে পারছি না, আমাকেও না। খানিকটা চমকে উঠল ইফাজ। মাথা ঘুরিয়ে তাকালো দিয়ার দিকে। মেয়েটা তার দিকেই দৃষ্টি নিবন্ধন করছে। চোখাচোখি হয়ে গেল দুজনে, কিন্তু দৃষ্টি সরিয়ে নিল না কেউ। ইফাজ পাল্টা প্রশ্ন করলো, তোমাকে? কেন পারবেন না? দিশার বেস্ট ফ্রেন্ড ছিলাম বলে আমাকেও ওর মতো ভাববেন? তুমি আলাদা দিয়া, আমার ভাবনার চাইতেও আলাদা। সামান্য হাসলো দিয়া। সেই হাসিটা না দেখালো না ইফাজকে। বলল, আমাকে বিশ্বাস করার কারণ? তোমার এই চোখ দুটো সেই প্রথম দিনের মতো জীবন্ত, বিশ্বস্ত। থাকবেন তো জীবনের সর্বক্ষণ? রেখে দাও, থাকতে বাধ্য। আচ্ছা, রেখে দিলাম, এবার আপনি থেকে যান। সামান্য হেসে বলল দিয়া। ইফাজের ঠোঁটে হাসি ফুটে উঠল, স্বস্তির হাসি, তৃপ্তির হাসি। ইফাজের অনুমতি নিল। দিহার কল দিল, সংক্ষিপ্ত আকারে সবটা জানিয়ে দিল। বিয়েতে রাজি হয়ে গেল। মোবাইল রেখে ইফাজের দিকে তাকালো। ইফাজ তার দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ নীরবতা কেটে গেল। একসময় ইফাজ হঠাৎ ডেকে উঠল দিয়াকে। বলল, দিয়া, একটু জড়িয়ে ধরি তোমাকে। চমকে উঠল দিয়া। সহসা খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, কি বলছেন এসব? বেশ শব্দ করে হেসে উঠল ইফাজ। হাসি মুখে দিয়াকে জ্বালাতেই বলে উঠল, আচ্ছা তোলা রইল।
আজকের জড়িয়ে ধরাটা, বিয়ের রাতে এর সবটাই কিন্তু উসুল করে নেব। কেটে গেছে বছরখানেক, পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ, সেই সাথে মজবুত হয়েছে ইফাস দিয়ার সম্পর্ক। হ্যাঁ, ভরসা, দায়িত্ব, ভালোবাসা সবটা তাদের সম্পর্কে জায়গা করে নিয়েছে। কাটিয়েছে প্রায় 2 বছর। ইফাসের প্রথম ভালোবাসা হতে পারেনি বলে আফসোস করে না দিয়া, বরং শেষও অসমাপ্ত ভালোবাসা বলে গর্ব করে। সবটা ভুলে গিয়েছে ইফাস, তার বলা কথার, দিশার কথা তাদের বিয়ের পর আর কখনো মুখ ফুটে উচ্চারণ করেছি। এই 2 বছরে দিয়া কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তবে দিশার কথা মতো সারাক্ষণ ক্ষণে ক্ষণে ইফাসকে একটা সাইকো সহ্য করে পাগলামি করেছে, আর সবটাই ছিল দিয়াকে কেন্দ্র করে তাকে ভালোবাসা। হ্যাঁ, ইফাসের ভালোবাসা পাগলামিগুলো খুব করে সহ্য করেছে দিয়া। 2 বছর পর এখনও সহ্য করে চলছে। নিজের ভালোবাসার মশগুল ছিল দিয়া। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল ইফাস। এতে চমকালো না দিয়া, আর ভড়কালো না। এসব কিছু সে অভ্যাসগত। তাদের বিয়ের প্রথম রাতে ঠিক এভাবেই তাকে জড়িয়ে ধরেছিল ইফাস। বলেছিল, হুটহাট এই আক্রমণের অভ্যাস করি না বউ। তারপর থেকে একইভাবে জড়িয়ে ধরে দিয়াকে। ইফাস বলে উঠল, এত মনোযোগ দিয়ে কী ভাবছেন ম্যাডাম? তোমাকে। নির্লিপ্তভাবে জবাব দিল দিয়া। হাসলো ইফাস, বলল, তা এত মনোযোগ দিয়ে কী ভাবছিলে আমাকে নিয়ে? এটাই তো আমার তোমার বাসায় ফিরতে আজকে এত লেট হচ্ছে কেন? পুরনো প্রেমিকাকে মনে করে সেই রাস্তায় যাচ্ছ না তো আবার? সাহসায় রেগে গেল ইফাস, ছেড়ে দিল দিয়াকে। তাতেই দিয়ে হাসলো, তবে বুঝতে দিল না ইফাসকে। মনে মনে কিছু একটা ভাবলো ইফাস। বিড়বিড় করে বলল, উফ ইফাস, বউ তোকে রাগাচ্ছে, রেগে গেলি তো হেরে গেলি। বলে এগিয়ে এলো দিয়ার কাছে, আবারও জড়িয়ে ধরলো তাকে। বলে উঠল, আমার আদুরে বউকে ভালোবাসি আমি, তাকে ভালোবাসে পড়ানোর কথা ভাবনাতে আসে না। এই ইফাস, বুঝেছেন ম্যাডাম? বুঝলাম। তবে এবার তো আরও একজনকে ভালোবাসা হবে। মানে কার কথা বলছো? ওর কথা। মুচকে এসে ইফাস যে হাত নিজের পেটে দিল দিয়া। খানিকটা চমকে উঠল ইফাস, বুঝে গেল দিয়ার না বলা কথা। দিয়াকে ফের প্রশ্ন করে সত্যি কিনা। লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। এতে খানিকক্ষণ সময় নিল ইফাস, নিজেকে ধাতস্থ করে বলল, আমি তোমার কাছে ঠিক এই সুখের কাছেই হেরে যাই দিয়া, বারংবার হারাতে চাই। সমাপ্ত। জলফড়িং। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।